পাথ ফাংশনের সমষ্টি না, এরকম কোনো রুল নেই। সমষ্টি সবসময় স্টেট ফাংশন হবে এরকম রুল নেই। পাথ হতে পারে, স্টেট হতে পারে। চলো স্টার্ট করি। আচ্ছা, আগের দিনে হোমওয়ার্ক করেছো? আমি জানি দেওয়া ছিল, করেছো সবাই? খাতা চেক করো। লাস্ট নাও হিডিং করো থার্মোকেমিস্ট্রি। আজকে ক্লাসটা খুব সোজা লাগবে কিন্তু ইম্পর্টেন্ট ক্লাস। থার্মোকেমিস্ট্রি থেকে প্রশ্ন হবেই হবে। দেখো থার্মোকেমিস্ট্রিতে আমরা কি পড়বো, তোমরা এর আগের দিন লাস্ট ক্লাসে আমরা এইচ নিয়ে আলোচনা করেছিলাম। এইচ কি জিনিস? এনথালপি। ডেফিনিশন কি ছিল? একদম সিস্টেমের ইন্টারনাল এনার্জি আর পিভি এনার্জির যোগফল ছিল এনথালপি। আমরা এনথালপিকে বলতাম সিস্টেমের নেট হিট কন্টেন্ট। তারপরে পড়িয়েছিলাম যদি কোনো রিঅ্যাকশন এক্সোথার্মিক হয় তার ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ না পজিটিভ হতো? নেগেটিভ। আর এন্ডো হলে পজিটিভ। থার্মোকেমিস্ট্রিতে আমরা ডেল্টা এইচ এরই বিভিন্ন রকম নাম জানবো, মানে রিঅ্যাকশনের নাম ওয়াইজ এর নাম আলাদা আলাদা হবে। দেখো কি কি নাম হয়। প্রথম হেডিং করেছি হিট অফ এ রিঅ্যাকশন। হিট অফ এ রিঅ্যাকশন কি জিনিস? ধরা যাক আমি কার্বন না নিয়ে চলো মিথেন নিলাম, মিথেনের সাথে অক্সিজেনের রিঅ্যাকশন করলাম, প্রোডাক্ট হবে। এটা একটা রিঅ্যাকশন। এই রিঅ্যাকশনের ডেল্টা এইচ এ যা ভ্যালু পাবো, সে নেগেটিভ হোক পজিটিভ হোক, একটা ভ্যালু তো পাবো। ওই ভ্যালুটাই এই রিঅ্যাকশনটা হিট অফ দ্য রিঅ্যাকশন। এবারে এই রিঅ্যাকশনটা স্পেসিফিক ভাবে যদি ক্যাটেগরাইজ করি, বলতো অক্সিজেনের সাথে বিক্রিয়া হলে বাংলায় ওটাকে কি বিক্রিয়া বলি? দহন। ইংলিশে কি বলে? কম্বাশন। তখন এই ডেল্টা এইচটার নাম হয়ে যাবে হিট অফ কম্বাশন। সবই ঘুরে ফিরে দেখবো আজকে ডেল্টা এইচ নাম আলাদা আলাদা, রিঅ্যাকশন ওয়াইজ নাম আলাদা আলাদা। তারপর মনে করো আমি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের রিঅ্যাকশন করে ধরো যাক অ্যামোনিয়া বানালাম, এরও একটা ডেল্টা এইচ এর ভ্যালু থাকার কথা, ওটা হিট অফ দ্য রিঅ্যাকশন। তাহলে হিট অফ দ্য রিঅ্যাকশন মানে একটা জেনারেলাইজেশন, এটা কোনো স্পেসিফিক টার্ম না, যে কোনো রিঅ্যাকশন হতে পারে, তার যা ডেল্টা এইচ বেরোবে ওটার নাম হিট অফ দ্য রিঅ্যাকশন। আমি এখানে কি বলেছি দেখো, এক্সোথার্মিক এবং এন্ডোথার্মিকের জন্য গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কেমন হয় সেটা দেখাবো। আমি এক দুটো প্রশ্ন দেখেছিলাম, একটা গ্রাফ দিয়ে জিজ্ঞেস করে যে বলতো এটা এন্ডো নাকি এক্সো। আমি গ্রাফ দিয়ে বোঝাই এন্ডো এক্সো কি করে বোঝে। ধরা যাক আমরা দুটো গ্রাফ ড্র করব, তোমরা প্যারালাল দুটো গ্রাফ আঁকো সবাই। ধরো আমি গ্রাফের এইদিকে এনার্জি প্লট করব আর এইদিকে প্লট করব প্রসিডিংস অফ দ্য রিঅ্যাকশন। প্রসিডিংস অফ রিঅ্যাকশন এখানেও তাই, দুটো গ্রাফে সেমই প্লট করব। এইদিকে আমরা শক্তি প্লট করব আর এইদিকে সেই প্রসিডিংস অফ দ্য রিঅ্যাকশন প্লট করব। আমরা এইভাবে ভাবি, ধরো রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে যাচ্ছে, রিঅ্যাকট্যান্ট প্রোডাক্টে যাচ্ছে। রিঅ্যাকট্যান্ট এবং প্রোডাক্ট মনে রাখবে প্রত্যেকের কিন্তু ইন্ডিভিজুয়াল এনার্জি থাকবে। ওই এনার্জিটা ওর নেট হিট কন্টেন্ট বা এনথালপি। বলতো আমরা এনথালপি মাপি না এনথালপি চেঞ্জ মাপি? চেঞ্জ মাপি। ফাইন। তার মানে আমি ধরে নিলাম ওর এনথালপি H1, ওর এনথালপি H2। আমি এক্সো এন্ডোর জন্য কমবে না বাড়বে সেটা বুঝে নেব। ধরা যাক, হ্যাঁ ধরা যাক এই জায়গাটা হচ্ছে রিঅ্যাকট্যান্টের এনার্জি স্টেট আর এই জায়গাটা হচ্ছে প্রোডাক্টের এনার্জি স্টেট। মানে আমি বলতে চাই রিঅ্যাকট্যান্ট যদি প্রোডাক্টে আসে এরকম ভাবে আসলো, এটাকে বলে এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম। আমরা যখন অর্গানিক পড়াবো তখন দেখাবো ডায়াগ্রামে এনার্জি আস্তে আস্তে বাড়ে, একটা ম্যাক্সিমাম জায়গা পৌঁছয়, তারপর কেন কমে। এই ম্যাক্সিমাম জায়গাটাকে বলে ট্রানজিশন স্টেট। সেটা এখন বুঝবে না, অর্গানিকে কিছুদিন বাদে অর্গানিক স্টার্ট করবো তখন এটা বুঝিয়ে দেবো। বিষয়টা লক্ষ্য করো, আর যেখানে ছিল রিঅ্যাকশনের পরে যেখানে প্রোডাক্টে পৌঁছলো, প্রোডাক্টের এনার্জি রিঅ্যাকট্যান্টের এনার্জি, কার এনার্জি বেশি অ্যাকর্ডিং টু গ্রাফ? রিঅ্যাকট্যান্ট। এবার এভাবে ভাবি, বেশি এনার্জি থেকে কম এনার্জিতে যাচ্ছে, আবার বলি বেশি থেকে কমে যাচ্ছে, সে শক্তি বর্জন করবে না গ্রহণ করবে? বর্জন করবে। তার মানে এই গ্রাফটা শর্টকাট কথায় বলি এটা এক্সোথার্মিক রিঅ্যাকশনকে বোঝায়। তুমি যখনই দেখবে রিঅ্যাকট্যান্টের থেকে প্রোডাক্ট নিচে আছে
তার মানে ও শক্তি বর্জন করেছে, অবশ্যই এক্সোথার্মিক। সেম ভাবে আমি যদি ধরো রিঅ্যাক্ট্যান্টটা এনার্জিতে এই জায়গায় চলে গেল, রিঅ্যাক্ট্যান্ট ছিল এখানে, গেল এখানে, তো তখন কি বুঝবো? এন্ডো। কারণ কি? কারণ ও শক্তি শোষণ করে তারপরেই তো ওর নিজের শক্তিকে বাড়িয়েছে। রিঅ্যাক্ট্যান্ট যদি প্রোডাক্টের চেয়ে নিচে থাকে বা প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্টের উপরে থাকে, এই রিঅ্যাকশনটা, এই গ্রাফটা এন্ডোথার্মিক রিঅ্যাকশন কে বোঝায়। আরেকটা মজার ব্যাপার, ধরো কাউকে জিজ্ঞেস করলাম এই গ্রাফ দেখে বলো তো ডেল্টা এইচ ভ্যালু কোন পোরশনটা ডেল্টা এইচ কে বোঝায়, কোন পোরশনটা ডেল্টা এইচ কে বোঝায়। গ্রাফের দিকে তাকাও, তোমরা ডেল্টা এইচ মানে তো বুঝেইছো, ডেল্টা এইচ মানে তাদের এনথালপির পার্থক্য। রিঅ্যাক্ট্যান্টের এনথালপি হচ্ছে এই জিনিসটা, এই জিনিসটা মানে আমি অন্য অন্য কালার দিয়ে বোঝাই। কোনটা ওর ডেল্টা এইচ বলি? 0 থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে H1। H1 মানে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি। এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা প্রোডাক্টের এনার্জি। তাহলে বলো ডেল্টা এইচ কোনটা? H2 H1। তাহলে কোন জায়গাটা, কোন জায়গাটা আমার গ্রাফে, কোন জায়গাটা ডেল্টা এইচ কে বোঝায়? তার মানে আমি যদি এখান থেকে একটা লাইন টানি আর এখান থেকে একটা লাইন টানি, এদের মধ্যে যে পার্থক্যটা, এটাই ডেল্টা এইচ। এবার কি মাথায় ঢুকছে? গ্রাফ ভালো করে বুঝতে হবে। গ্রাফে ডেল্টা এইচ মানে রিঅ্যাক্ট্যান্ট আর প্রোডাক্টের মধ্যে যে শক্তির পার্থক্য, ওটা ডেল্টা এইচ। আগের দিন চরিত্র আসবে, কথা ছিল দিয়েছিলে ঘুরতে। আচ্ছা ঠিক আছে, আজকে মনে হয় অনেকে ঘুরতে গেছে না? লাস্ট উইকে সবাই ঘুরতেই যায়, আমিও ঘুরতে যেতে পারতাম, শুধু তোমাদের কথা ভেবে ঘুরতে গেলাম। সবাই এটা বলো, এক্সোয়েনিটাও কি দেখে বুঝবো? গ্রাফ দেখে কি করে বুঝবো? প্রোডাক্ট রিঅ্যাক্ট্যান্টের নিচে কি বুঝবো? এক্সো। প্রোডাক্ট উপরে এন্ডো। ফাইন, নেক্সট আসি। আমরা এর আগের দিন কিউভি কিউপি এবং এদের রিলেশন করেছিলাম। আমি আরেকবার মনে করাই, যেটা ছিল কিউভি তাকে বলতো প্র্যাকটিক্যালি কি লিখতাম? কিউভি মানে কি? হ্যাঁ, কনফিডেন্টলি বলো। ডেল্টা ইউ। কারণ বলেছিলাম না যে ভলিউমকে কনস্ট্যান্ট রেখে যেটা তাপের আদান প্রদান চলে, ওটাই ডেল্টা ইউ। আর কিউপি কি জিনিস গো? ডেল্টা এইচ। মাথায় ঢুকেছে না সবাই? চলো, এটা ডেল্টা এইচ। এবারে ডেল্টা এইচ আর ডেল্টা ইউ এদের মধ্যে রিলেশন করেছিলাম। কি করেছিলাম? ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি করেছিলাম। আসলে এই জায়গাটা ছিল পি ডেল্টা ভি, আমরা পি ডেল্টা ভি জায়গায় ডেল্টা এন আর টি লিখতে পারি। এখন এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে, অঙ্ক আসবে, থিওরিটিক্যাল প্রশ্ন আসবে। এবার আমি দেখাবো এক এক করে কিরকম প্রশ্ন আসে। এখন প্রশ্ন, প্রথম প্রশ্ন, এই যে ডেল্টা এন, ডেল্টা এন কি জিনিস? মোল সংখ্যার পার্থক্য। আমরা ডেল্টা এন ইকুইলিব্রিয়ামে পড়িয়েছিলাম। এবার বলো তো ডেল্টা এন ক্যালকুলেট করার সময় সলিড, লিকুইড, গ্যাস কাদেরকে কনসিডার করে, কাদেরকে করে না? সলিড। এখানে সলিড লিকুইডই করে না, অনলি গ্যাস, অনলি গ্যাস। তো আমি এবার দু একটা প্রবলেম দেখাই যেখানে দেখবে ডেল্টা এন এর প্রশ্ন আসবে। আচ্ছা, তার আগে এখানে ছোট ছোট কয়েকটা বোর্ডস এর জন্য এই প্রশ্নগুলো, আচ্ছা যেগুলো আমি বোর্ডস এর জন্য দিই তোমরা বাড়িতে পড়ো তো। 11 এর পরীক্ষায় কিন্তু ওগুলোই আসবে, বারে বারে বলছি ওগুলোই, একটা প্রশ্ন বাইরে যাবে না। আসো, প্রশ্নটা বলা, নিচের বিক্রিয়া দুটিতে ডেল্টা এইচ এর মান ভিন্ন হওয়ার কারণ কি? তুমি ইকুয়েশন দেখো, হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে জল বানিয়েছে, হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে জল বানিয়েছে, প্রোডাক্ট কিন্তু দুবার জলই বানিয়েছে। অথচ ডেল্টা এইচ এর মান একবার -570 আরেকবার -494। এই যে মানটা আলাদা আলাদা, এর কারণ জিজ্ঞেস করছে ওরা। একটা লিকুইড আছে, একটা গ্যাস আছে, তাতে কি হলো যে মানটা আলাদা? জল তো জল, লিকুইড আর গ্যাস আলাদা আলাদা হওয়ার জন্য ডেল্টা এইচ এর মান আলাদা আলাদা, এর কারণ জিজ্ঞেস করবে। ডেল্টা তো চেঞ্জ হবে, ডেফিনেটলি ডেল্টা চেঞ্জ হবে। আরেকটু আরেকটু ডিটেইলস চাইছিলাম অ্যানসারটা। ওখানে একটা আইডিয়া দিল। আচ্ছা, প্রথমত ডেল্টা এইচ এর মান, ডেল্টা এইচ এর মান যদি পরীক্ষায় শর্টকাট লিখতে চাই, ডেল্টা এইচ এর মান প্রোডাক্ট এবং রিঅ্যাক্ট্যান্ট দুজনের প্রকৃতির উপর নির্ভর করে। প্রথম স্টেটমেন্ট কি দিলাম?
ডেল্টা এইচ এর মান রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুজনেরই প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতি মানে ওদের ফিজিক্যাল স্টেট, ভৌত অবস্থা। রিঅ্যাক্ট্যান্টের ভৌত অবস্থা সেম আছে, ফাইন। প্রোডাক্টের ভৌত অবস্থা সেম আছে না, এক জায়গায় লিকুইড আছে, এক জায়গায় গ্যাস আছে, তাই ডেল্টা এইচ তো অবশ্যই আলাদা। এটা হলো একটা স্টেটমেন্ট। এবার এর প্র্যাকটিক্যাল রিজন তোমাদের বলি। ধরো আমি প্রথম রিঅ্যাকশন, আচ্ছা প্র্যাকটিক্যালি ধরো ল্যাবে তুমি হাইড্রোজেন অক্সিজেন মিলে বিক্রিয়া করে জল বানালে। ল্যাবে আমি এক্সপেরিমেন্টাল কথা বলছি। বলো তো সেই জল প্র্যাকটিক্যালি জল হবে না বাষ্প হবে আগে? ল্যাবে যদি হাইড্রোজেন অক্সিজেনের রিঅ্যাকশন করো, কি হওয়া উচিত? জলটা জল হওয়া উচিত না বাষ্প হওয়া উচিত? ল্যাবে কিন্তু বাষ্প হবে আগে। কারণ তোমরা জানো হাইড্রোজেন অক্সিজেন কি নরমাল কন্ডিশনে বিক্রিয়া করে? কি কন্ডিশনে করে? বিস্ফোরণ করতে হয় একটা, বা ওই যে বলে না বাংলায় লেখা ছিল তড়িৎ স্ফুলিঙ্গ চালনা করলে রিঅ্যাকশনটা হয়। তার মানে হিট চাই। যে হিটে রিঅ্যাকশন হয় তাতে জল কখনোই লিকুইড হয় না, হয় গ্যাস। তার মানে হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস মিলে জল গ্যাস বানায়। এই রিঅ্যাকশনের ডেল্টা এইচ ভ্যালু এটা। এবার তুমি জলটাকে গ্যাস থেকে তুমি যদি জলকে লিকুইডে কনভার্ট করতে চাও, বলতো গ্যাস লিকুইডে কনভার্ট হলে রিঅ্যাকশনটা এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? এবার মাথায় ঢুকবে সবার। আরেকবার রিপিট করি, গ্যাস লিকুইডে কনভার্ট হলে এন্ডোথার্মিক না এক্সোথার্মিক? অর্থাৎ সিস্টেম তাপ মুক্ত করে নাকি তাপ গ্রহণ করে? ত্যাগ করে। পেপারের টেম্পারেচার বেশি, লিকুইডের টেম্পারেচার কম। তোমরা লিন তাপের কথা খেয়াল করো, লিন তাপ মনে আছে? জল যদি বাষ্প হয় লিন তাপ গ্রহণ করে, তাহলে বাষ্প যদি জল হয় লিন তাপ বর্জন করবে। তার মানে ভাবো গ্যাসটাকে এখানে আনলে ও আরো তাপ বর্জন করবে। প্রথমত আমি যদি ধরে নিই এখান থেকে এখানে যাওয়ার সময় এতটা তাপ বর্জন করেছে, আবার এখান থেকে এখানে যাওয়ার সময় আরো কিছু তাপ বর্জন করবে। বিষয়টা এরকম, এই মাইনাস মাইনাস, এই মাইনাসটা দেখার আগে প্রয়োজন নেই। আগে তোমরা দেখো কোন জায়গায় বেশি তাপ। মাইনাস মানে তো বোঝায় শুধু তাপ বর্জন করে। তুমি ভ্যালু দেখো 570 বেশি না 494 বেশি। তার মানে জল যদি হাইড্রোজেন অক্সিজেন মিলে জল লিকুইড বানায় তারা বেশি তাপ বর্জন করে। এটার থেকে কতটা বেশি তাপ বর্জন করে একটু বিয়োগ করি। বিয়োগ করলে কত দাঁড়ায়? 76। এই 76 হচ্ছে গ্যাসটা যখন লিকুইডে যায় তখন এই 76 কিলোজুল তাপটা বর্জন করে। তার জন্য এই মানটা 570 হয়েছে। তার মানে গল্পটা এই, হাইড্রোজেন অক্সিজেন মিলে যখন জল ভেপার বানাবে তখন 494 কিলোজুল তাপ বর্জন করবে। আবার ভেপার যখন লিকুইডে যাবে তখন আরো আরো 76 কিলোজুল তাপ বর্জন করবে। তাই টোটালি যদি তুমি ডিরেক্ট লিকুইডে কনভার্ট করতে চাও তাই এতটা তাপও বর্জন করে। মাথায় ঢুকছে? তাহলে আমরা ব্যাখ্যা কি দেব? ব্যাখ্যা যদি মনে করো না এত লিখতে চাই না, শর্টকাট লিখতে চাই, তাহলে বলবো ডেল্টা এইচ রিঅ্যাক্ট্যান্ট এবং প্রোডাক্টের ভৌত অবস্থার উপর নির্ভর করে। এখানে যেহেতু প্রোডাক্টের ভৌত অবস্থা আলাদা তাই ডেল্টা এইচ এর মান আলাদা। কিন্তু যদি বলে না এই মানটা কেন এখানে বেশি তাপ বর্জন করছে তার ব্যাখ্যা দাও, তখন তোমায় বলতে হবে হাইড্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে তো প্রথমে জল হয়, সরি বাষ্প হয়, সেই বাষ্পের জন্য এতটা তাপ বর্জন করে। এবার সেই বাষ্পকে যদি আমাকে ফার্দার লিকুইডে কনভার্ট করতে হয় তাহলে ওরা আরো তাপ বর্জন করে। তাই লিকুইডের ক্ষেত্রে তাপ বর্জনের পরিমাণটা বেশি। ব্যাখ্যা ক্লিয়ার একদম সবাই? তাহলে ব্যাখ্যা করো যে এই, আচ্ছা এমনও প্রশ্ন আমি দেখেছি, আমি তোমাদের এমসিকিউ দেখাবো। ধরা যাক এই জায়গার তাপটা বলে দিলাম x1, এই জায়গার তাপটা বলে দিলাম x2। এবার যদি জিজ্ঞেস করি x1 x2 এর মধ্যে কে বড় কে ছোট? x1 বড় হবে, কারণ লিকুইডে কনভার্ট করতে গেলে কোনটা এডিশনাল তাপ বর্জন করছে? ভেপার টু লিকুইড এডিশনাল তাপ বর্জন করছে। আমি জানি না এটা তোমাদের মাথায় ঢুকেছে কিনা, দাঁড়াও আগে সরাই। কার কার একদম ক্লিয়ার জায়গাটা? হাত তোলো, যার যারা একদম ক্লিয়ার আছে হাত তোলো। তোমার ক্লিয়ার নেই, কি ডাউট আছে বলো? আরেকটু বললে ভালো, আমি আবার বলি। তাহলে তোমাদের মধ্যে কেউ একজন বোঝাও এই তাপটা বেশি কেন, এই তাপটা কম কেন? দেবাঙ্কর হাত তুলেছে, বোঝা কেউ? এবার সেটা হলো গ্যাসিয়াস স্টেটে। এবার প্রোডাক্ট থেকে যখন লিকুইড আসছে লিন তাপের একটা ব্যাপার থাকে, যার ফলে একটা তাপ আরো এক্সট্রা বর্জন করে, যার ফলে ওই মানটা আরো বেড়ে যায়। একদম। আমি আরেকবার বলি, জল যদি বানাই ল্যাবে জল প্রথমে লিকুইড হয় না, কি হয়? ভেপার। তাহলে হাইড্রোজেন অক্সিজেন মিলে ভেপার বানালাম, কিছুটা তাপ বর্জন করলো, সেই মানটা কত? 494।
মাইনাসটা দেখে কিন্তু ঘাবড়াবে না। বলো তো মাইনাসটা কেন দিই আমরা? বর্জন বোঝাতে মাইনাস দিই। তার মানে 494 কিলোজুল তাপ বর্জন করেছে। এবারে জল গ্যাস আছে, আমি চাই লিকুইড হোক। তুমি শুধু ভাবো গ্যাস থেকে লিকুইড করতে গেলে ওরা কি করে? তাপ গ্রহণ করে নাকি বর্জন করে? বর্জন করে। তাহলে একবার তো এখানে বর্জন করলেই 494, আবার গ্যাস থেকে ভেপারে গেলে আরো বর্জন করবে। তাহলে এই প্রসেসের দরুন তো বেশি বর্জন করা উচিত। ওই জন্য 570। এটার থেকে বেশি তাপ অবশ্যই লিকুইডে ক্ষেত্রে হবে। আমরা একটু 2 নম্বর প্রশ্নে আসি। তোমরা দেখবে এটা আমি এটাতে লেখা খুব এত ডিটেইলস কিন্তু এখানে লেখা নেই। এখানে লেখা শুধু ভৌত অবস্থার উপর নির্ভর করে। আমি ডিটেইলসটা বললাম যাতে ক্লিয়ার থাকে কনসেপ্ট। সবাই বুঝেছো? চলো পরেরটা করি। যে বিক্রিয়ায় এইচপি এইচআর এর থেকে ছোট, বলতো এইচপি এইচআর কি বোঝাতে চাই? প্রোডাক্ট আর রিঅ্যাকট্যান্ট বোঝাতে চাই। তোমরাই বলো রিঅ্যাকট্যান্টের এনার্জি প্রোডাক্টের থেকে বেশি, তাহলে সেই বিক্রিয়াটা কি ধরনের বিক্রিয়া? এক্সো হবে। সবাই একমত এক্সো হবে? বোঝাও এক্সো কেন হবে? প্রোডাক্ট কম, রিঅ্যাকট্যান্ট বেশি, তার মানে বেশি থেকে কমে আসে। গ্রাফটার কথা মনে করো, বেশি থেকে কমে গেছে, কি হবে? এক্সো। 3 নাম্বার প্রশ্নে আসি। প্রশ্ন কঠিন না সোজা? এগুলো সোজা, এগুলোই পরীক্ষা আসবে। পরেরটা আসি। একটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে ডেল্টা এইচ এর মান ডেল্টা ইউ এর থেকে ছোট। এরকম বিক্রিয়া আমরা মুখস্থ করতে যাব না, আমরা লজিক্যালি ভাবি। আমি আগে এদের মধ্যে রিলেশনটা আরেকবার লিখবো। চলো রিলেশনটা লিখি। রিলেশনটা হচ্ছে ডেল্টা এইচ মানে ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি। এবার বোর্ডের দিকে তাকাই। এটাকে ছোট হতে হবে, তাই তো? এটাকে বড় হতে হবে। এবার রিলেশন থেকে বুঝো, ইউ থেকে যদি আমি কোনো কিছুকে বাদ দিতে পারি তাহলেই তো ডেল্টা ইউ ডেল্টা এইচ থেকে বড়। সমান কখন হবে? যখন ডেল্টা এন 0। তিনটে কন্ডিশনে তিনটে রিলেশন। যদি ডেল্টা এন 0 হয়ে যায় আমরা এই দুটোকে সমান বলবো। ডেল্টা এন যদি নেগেটিভ হয় ও এটা থেকে বড়, আর ডেল্টা এন যদি পজিটিভ হয় ও এটা থেকে বড়। চলো তিনটে কন্ডিশন বোঝাও আমাকে। কি কি বললাম? ডেল্টা এন যদি 0 হয় দুটোই সমান। কেন সমান গো দুটোই? কারণ 0ই তো হয়ে যাবে। হ্যাঁ, এবার বড়কে বড় কখন হবে? চলো ডেল্টা এন নেগেটিভ বোঝাও। ডেল্টা এইচটা ছোট হয়ে যাবে, তাই তো? আর ডেল্টা যদি পজিটিভ হয়, এবার আমি চাই তোমরা এমন একটা রিঅ্যাকশনের উদাহরণ দাও যেখানে ডেল্টা এইচটা ছোট, অর্থাৎ ডেল্টা এন নেগেটিভ করা উচিত না পজিটিভ করা উচিত? নেগেটিভ। এমন বিক্রিয়া যা ডেল্টা এন নেগেটিভ। এই দেখো বিক্রিয়া লিখেছি, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া। তোমরা দেখবে সবাই গ্যাস আছে। আর ডেল্টা এন এর মান কি করে বের করে? বিক্রিয়াজাত মাইনাস বিক্রিয়ক। বিক্রিয়াজাত 2, বিক্রিয়ক 4, ডেল্টা এন -2। ব্যাস, ওই রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা ইউ বড় ডেল্টা এইচ ছোট। এবার চলো পরীক্ষায় প্রশ্ন আসলো না, পরীক্ষায় আসলো এমন একটা বিক্রিয়ার উদাহরণ দাও যেখানে ডেল্টা এইচ ডেল্টা ইউ থেকে বড়। জলেরটা দিয়ে দেবো, তাই তো? ডেল্টা এনটা পজিটিভ দেখাবো না নেগেটিভ দেখাবো? জলের বিক্রিয়ায় ডেল্টা এন তোমার কি মনে হয়? ডেল্টা এন পজিটিভ দেখাবো না? আমাকে দেবাঙ্ক বলছে জলের এক্সাম্পলটা দিয়ে দেবো। জলের এক্সাম্পলে কি ডেল্টা এন পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এখানেও তো 1 - 2 নেগেটিভ। উল্টো রিঅ্যাকশন চাই আমার, বলো এমন রিঅ্যাকশন যা ডেল্টা এন পজিটিভ। হ্যাঁ, সুন্দর। ও এক্সাম্পল দিয়েছে, দেখো কি বলছে। ও বলছে PCl5 থেকে আমি PCl3 তে যাব প্লাস Cl2 যাব। ভেরি গুড। এখানে বিক্রিয়াজাত মোল সংখ্যা 2, বিক্রিয়ক মোল সংখ্যা 1, 2 - 1 1 পজিটিভ। এটা ও আচ্ছা, তাহলে হবে জলকে ভেঙে দিয়ে হাইড্রোজেন আর অক্সিজেন, তাহলে হবে। আচ্ছা, এই পেজ দিয়ে কোনো প্রশ্ন আছে কারণ? ছাড়বো। পরেরটা আসি। দেখো কি বলছে। কোন ক্ষেত্রে বিক্রিয়া তাপের মান এনথালপি পরিবর্তনের সমান হয়? না না, ওইটা বলেন। কোন কন্ডিশনে, কোন ক্ষেত্রে মানে কোন কন্ডিশনে? বিক্রিয়া তাপ মানে হচ্ছে কিউ, এনথালপি পরিবর্তন মানে ডেল্টা এইচ। লাইনটা পড়ার দরকার নেই, লজিক্যালি ভাবি। ডেল্টা এইচ কোন কন্ডিশনে কিউ এর সাথে সমান? না 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 না, বেশি ভাবতে গিয়ে গন্ডগোল হচ্ছে। আমি আজকে ক্লাসের শুরুতে বললাম
হ্যাঁ, ওই জন্য বলেছে চাপ স্থির। চাপ যখন স্থির, আমি আজকে শুরুতেই না বললাম কিউ এট কনস্ট্যান্ট পি এটা মানে ডেল্টা এইচ, আর কিউ এট কনস্ট্যান্ট পি এটা মানে ডেল্টা ইউ। আমি ওটাই চাইছিলাম, এনথালপি আর তাপ এরা কখন সমান, মানে কোন কন্ডিশনে সমান। চাপ স্থির, ওই জন্য লেখা আছে স্থির চাপে। বুঝলে কথাটা? পরের প্রশ্নে আসি, পরের প্রশ্নে আসি। আবার একই প্রশ্ন, নিচের বিক্রিয়া দুটিতে ডেল্টা এইচ এর মান ভিন্ন কেন? আবার একই প্রশ্ন, বিক্রিয়া ভাবো। কার্বনই নিয়েছি, ব্র্যাকেটে কি লেখা ক্ষীরক। কার্বনই নিয়েছি, ব্র্যাকেটে অনিয়তাকার, মানে কার্বনের অনেক অ্যালোট্রপস আছে, বাংলায় বলে রূপভেদ। রূপভেদ পড়নি? কার্বনে কি কি রূপভেদ আছে? ফুলারিন, গ্রাফাইট, ডায়মন্ড, এগুলো হচ্ছে আকার আছে, নিয়তাকার না, আকার থাকে। অনিয়তাকার কারা কারা? কোক, ভূষকালি আছে না? তো এরা বলছে আমি কার্বনেরই আলাদা আলাদা অ্যালোট্রপ নিলাম, কখনো ডায়মন্ড নিয়ে তার কম্বাসন করলাম, ডেল্টা এইচ এর মান আলাদা। অনিয়তাকার নিয়ে তার কম্বাসন করলাম, ডেল্টা এইচ এর মান আলাদা। কেন আলাদা? লাইন তো একই লাইন, ডেল্টা এইচ এর মান কিসের উপর নির্ভর করে? প্রকৃতির উপর নির্ভর করে। ডিফারেন্ট ডিফারেন্ট অ্যালোট্রপস হলে তার স্ট্রাকচার আলাদা, তো ডেল্টা এইচ তো আলাদাই হবে। কার্বন যখন হীরক ফর্ম করে তখন ওর বন্ডিং অনেক স্ট্রং, তো ওর ডেল্টা এইচ তো আলাদা হওয়ার কথা, ওটাই লেখা আছে। ছেড়ে দিলাম এটা। নেক্সট প্রশ্নে আসি। এখন কয়েকটা এমসিকিউ আছে, দু একটা এমসিকিউ দেখাবো, বাকিগুলো তোমাদেরকে করতে দেবো। দেখো বলছে, একটি আবদ্ধ সিস্টেমের ক্ষেত্রে নিচের কোন শর্তে এই সম্পর্কটি প্রযোজ্য? ভালো করে সম্পর্কটা দেখো, এই সম্পর্কটা কোন কন্ডিশনে অ্যাপ্লিকেবল হবে? স্থির, স্থির তাপমাত্রায়, শিওর? শিওর স্থির তাপমাত্রায়। স্থির চাপ, কেউ কেউ বলছে স্থির চাপ। কেন স্থির চাপ? দেখো, যদি তুমি টেম্পারেচারকে স্থির করে দিতে, তাহলে আচ্ছা আমি একটা জিনিস তোমাদের এইভাবে বোঝাই। আগের দিন আমরা যখন এনথালপি পড়ালাম, তোমাদের মনে ছিল আমরা এরকম একটা রিলেশন করেছিলাম, দাঁড়াও আরেকটু বুঝিয়ে বলি। আমি একটা সিস্টেমের এনথালপি H2 মানে U2 প্লাস P2 V2 করেছিলাম, আরেকটা সিস্টেমের H1 মানে U1 প্লাস P1 V1 করেছিলাম। তারপর দুটোর পার্থক্য করার সময় H2 মাইনাস H1, U2 মাইনাস U1 প্লাস P2 V2 মাইনাস P1 V1, মনে পড়ে এগুলো করেছিলাম? এইটুকুর জায়গায় লেখা ছিল, সরি কি ভুল করলাম, ডেল্টা এইচ। এইটুকুর জায়গায় লিখেছিলাম ডেল্টা ইউ। প্রথমে এই জায়গায় করেছিলাম ডেল্টা পিভি, তারপর বলেছিলাম যে প্রেসারকে কনস্ট্যান্ট করে বাইরে আনো, তাহলে ভ্যালুটা দাঁড়ায় ডেল্টা এইচ ইকুয়ালস টু ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা পি। এটা লেখার উদ্দেশ্যই দুটো ভেরিয়েবল না, একটা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল। কে কনস্ট্যান্ট কে ভেরিয়েবল? চাপ কনস্ট্যান্ট, তার জন্য তো চাপটাকে বাইরে আনা। তাহলে এই সম্পর্কটা তখনই সত্য যখন চাপ কনস্ট্যান্ট। বুঝলাম? পরেরটা আসি। জলীয় বাষ্পকে আদর্শ গ্যাস ধরে নিয়ে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, স্টার্ট দিলাম। জলীয় বাষ্পকে আদর্শ গ্যাস ধরে নিয়ে 1 বার চাপে এবং 100 ডিগ্রি তাপমাত্রায় 1 মোল জল বাষ্পীভূত হলে অন্তঃশক্তির পরিবর্তন কত হবে? কি করে বুঝলে? অপশন কি তাই আছে 100 ক্যালোরি? একটা অপশন 100 ক্যালোরি। দাঁড়াও, না না ঘাবড়ানো ব্যাপার, অঙ্কটা নিশ্চয়ই হবে, ধীরে ধীরে ট্রাই করি আমরা। তোমরা অঙ্কটা একটু পড়ো, পড়ে কি চাইছে একটু দেখো। আমরা ইন্টারনাল এনার্জির পরিবর্তন চাইছি, তার মানে আমরা চাই ডেল্টা ইউ চাই। কি দেয়া আছে? কোনো কিছু দেয়া আছে? গিভেন ডেটা কি কি? একবার চাপ দেয়া আছে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেয়া, আর আরেকটা জিনিস দেয়া, এই যে নিচের লাইনে যাও, এনথালপির পরিবর্তন দেয়া। তার মানে দেয়া আছে ডেল্টা এইচ গিভেন, ডেল্টা ইউ চাই, তাহলে এদের মধ্যে রিলেশন খুঁজলেই হবে। অঙ্ক করার নিয়ম, প্রশ্ন পড়ে দেখতে হয় কি দেয়া আছে কি চাইছে। তা আমি প্রশ্নে দেখলাম ডেল্টা এইচ দেয়া আছে, ডেল্টা ইউ চাইছে,
তো এদের মধ্যে রিলেশন খুঁজবো আর কি খুঁজবো, এদের মধ্যে রিলেশন শিখিয়েছি বলো বাস। এদের মধ্যে রিলেশন ডেল এইচ মানে ডেল ইউ প্লাস ডেল্টা এল আর টি, এর মান জানা, এর মান জানা। এখন আমার ডেল্টা এন আর টি জানতে হয়, তার মধ্যে আর নিয়ে তো টেনশন নেই, টি দেয়া আছে, কি কত দেয়া 100 ডিগ্রি সি, কিন্তু 100 ডিগ্রি সি বসাবো 373 কেলভিন বসাবো, সবার ক্লিয়ার না? এখন একটা জায়গায় তোমার আমার সবার কনফিউশন, ডেল্টা এন কি হবে, কি করে বুঝলাম 1 মোল হবে? না, জলের কনভার্সনটা ভাবি আগে, 1 মোল জল নিয়ে তো রিঅ্যাকশন করছি, বলো তো কি রিঅ্যাকশন হচ্ছে? জল থেকে বাষ্প। মজার ব্যাপার, ইকুয়েশন বানাই আগে, আমার কাছে ছিল জল, সেই জলকে বানাচ্ছি বাষ্প, ডেল্টা এন বের করি, এখানেও 1 এখানেও 1, ডেল্টা এন হচ্ছে প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট। কাকে কনসিডার করতে বলেছিলাম, কাকে বলিনি? গ্যাস বলেছি, লিকুইড বলিনি, অর্থাৎ এর ডেল্টা এন হওয়া উচিত 1 মাইনাস 0 1 1, ওই জন্য 1, বুঝলে? রিঅ্যাকশনের দিকে তাকাও, জল থেকে গ্যাস যাই তো ডেল্টা এন কি, গ্যাস মাইনাস, এ তো কিছু নেই, এর মধ্যে ধরবো না 1 মোল, ওই জন্য 1, ডেল্টা এন 1, আর এর মান বসিয়ে দিও, কি বসিয়ে অঙ্ক হয়ে যাবে, বুঝতে পারো? পারবো কি অঙ্কটা করতে? বাড়িতে সবাই করবে, সবাই। তোমরা যদি ভাবো যে অঙ্কটা দেখে দেখে কি কি জায়গায় ভুল হতে পারে জানো, সম্ভাবনা, এক সম্ভাবনা, হ্যাঁ 1 মাইনাস 0 না, 1 মাইনাস 0 প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট না, জলকে বাষ্প করছি, প্রোডাক্ট মাইনাস রিঅ্যাকট্যান্ট। ভুল হওয়ার জায়গা, প্রথম জায়গা তো এটাই জায়গা, ইউনিট দেখো কিলোজুল, ইউনিট কি কিলোজুল, তারপরে জায়গা এটা জুল, ফলে তুমি যদি এটা কিলোজুলে বসাও, এটা জুলে বসাও, অঙ্ক ভুল, আমরা এটাও জুলে বসাবো। অঙ্ক করার দরকার এই কারণে, ভুলগুলো অঙ্ক করলে ধরা পড়বে, নাহলে ধরা পড়বে না। নেক্সট আসি, দেখো নেক্সট কি বলছে, 298 কেলভিন তাপমাত্রায় কোন, এখানে বোধহয় কোনো প্রিন্টিং মিস্টেক আছে, বলছে মৌল থেকে সিও উৎপন্ন হবার, মৌল মানে এটা কার্বন মৌল হবে, বুঝলে? যাই হোক, 298 কেলভিন তাপমাত্রায় কার্বন মৌল থেকে সিও উৎপন্ন হবার জন্য এটার মান কত? আমাকে আবার দেখেছো ডেল্টা এইচ আর ডেল্টা ইউ এর পার্থক্য করতে বলছে, এনআরটি, আমার এনআরটি ভ্যালু বের করলেই কাজ শেষ। এই রিঅ্যাকশনটা আমার জানা দরকার যে কার্বন থেকে কার্বন মনোক্সাইড তৈরির বিক্রিয়াটা কি হয়, বলো তোমরা জানো? সোজা বিক্রিয়া এটা, কার্বন প্লাস হাফ O2 মিলে কার্বন মনোক্সাইড। কার্বন তো সলিড, এটা সলিড, এটা গ্যাস, এটা গ্যাস, বলো তো ডেল্টা এন কত ধরবো এখানে? হাফ। তার মানে আমরা এবার ফর্মুলায় ফেললে অঙ্কটা হওয়া উচিত না, ছেড়ে দেবো কি আমি? ছেড়ে দিলাম, সেটা বুঝতে পারছো না? আর কত যাবো কেন? তুমি বলো এর ডেল্টা এন, এর ডেল্টা এন হাফ কেমন করে হয় সেটা বলো। 1 মাইনাস হাফ, কোনটা 1 মাইনাস হাফ? সিও সামনে 1, তার মানে এটা হাফ নিয়ে কোনো ডাউট নেই। এবার আমার এই দুটো যেহেতু চাই, আমরা কি জানি ডেল্টা এইচ সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, ঠিক না? তাহলে এটা মাইনাস এটা মানে আমার কার মান চাই? ডেল্টা এনার্জি মান চাই, ডেল্টা এন মানে 0.5 তো বেরিয়ে গেছে, আর এর ভ্যালু দিয়ে দিয়েছি আমরা, আর এর ভ্যালু কত? 8.314 ইনটু টেম্পারেচার বলে দিয়েছি 298, এটা করলে যা আসবে সেটা তোমার উত্তর। এই অঙ্কটা কঠিন না সোজা? চূড়ান্ত সোজা অঙ্ক, মানে এত সোজা শুধু ডেল্টা এন বের করলেই অঙ্ক শেষ। হ্যাঁ, 4 নম্বর পড়ি, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া বিক্রিয়াটার সময় ডেল্টা এইচ আর ডেল্টা ইউ কিভাবে রিলেটেড, কে বড় কে ছোট, এটাই ওদের রিলেশন, কে বড় কে ছোট। তোমার শুধু দেখা দরকার এই যে বিক্রিয়াটা আমরা লিখলাম, এই বিক্রিয়াটার জন্য ডেল্টা এন কত, ডেল্টা এন জানলেই না হয়, ডেল্টা এন নেগেটিভ না পজিটিভ, ডেল্টা এন নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। ডেল্টা এন যদি নেগেটিভ হয় কে বড় হয় কে ছোট হয়? ডেল ইউটা বড় হয়, কোন অপশনে ডেল ইউ বড় দেয়া? সি অপশনে ডেল ইউ বড়। এইরকমই প্রশ্ন পরীক্ষায় আসবে, শুধু চোখ কান খোলা রেখে পড়ো। পড়া কঠিন লাগছে না সোজা লাগছে? এরপর থেকে এই প্রশ্নগুলো আমি আর ডিসকাস করলাম না, এটা তোমরা একই প্রশ্ন রিপিট করছি না, বাড়িতে করবে, দেখবে এক দুটো
এক দুটো প্রশ্ন দেখাই, এই দুটো সমান হবে কোন কন্ডিশনে? ডেল্টা ইজ 0। এটা হবে কোন কন্ডিশনে? মানে এটা মানে কিন্তু ডেল এইচ বড় ডেল ইউ থেকে। কোন কন্ডিশনে এটা হয়? পজিটিভ হবে। এটা কোন কন্ডিশনে হবে? আমরা চাইছি প্রত্যেকটা কন্ডিশনের জন্য একটা একটা করে বিক্রিয়া করব, পারবো কিনা? পারবো। আমি এই জন্য বাকিগুলো দেখলাম, ছেড়ে দিলাম, এটাও ছেড়ে দিলাম। এগুলো সেম টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক, সেম টাইপের অঙ্ক, সবগুলো তোমাদের বানিয়ে দিচ্ছি। নেক্সট টপিকে যাই। মানে আমি নোটসটা কিভাবে বানাচ্ছি বলতো, আমি পড়ালাম প্রথমে ডেল্টা এইচ ডেল্টা ইউ তাদের রিলেশন, এনার্জির প্রবলেম, ওই রিলেটেড প্রবলেম কিন্তু উপরে দিয়ে দিলাম। তার মানে যে টপিক বললাম তার রিলেটেড প্রবলেম দিলাম। এখন আবার যে টপিক বলবো তার রিলেটেড প্রবলেম দেবো। প্রবলেম না করলে তুমি বুঝবে না তোমার কনসেপ্ট কতটা ক্লিয়ার। ওই জন্য প্রবলেম অবশ্যই করবে বাড়িতে বসে বসে। নেক্সট নেক্সট রিডিং করো স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। হিট অফ ফরমেশনের বাংলা কি জানো? ফরমেশনের বাংলা কি? গঠন। এটাকে বলে গঠন তাপ। গঠন তাপ। গঠন তাপ মানে কোন একটা মলিকিউল তৈরি হবে। আমি যে কোনো একটা মলিকিউলের এক্সাম্পলে আসি, ধরা যাক মিথেন। মিথেন তৈরি হবে। বলতো মিথেন তৈরি হতে গেলে কোন কোন এলিমেন্টস থেকে তৈরি হওয়া দরকার, বা ওর বিক্রিয়াটা কি হওয়া উচিত? তৈরি বিক্রিয়া চেষ্টা করো, বলো। ও তৈরির বিক্রিয়া হওয়া উচিত কার্বন প্লাস দুটো হাইড্রোজেন মিলে মিথেন, ঠিক না ভুল? আমরা এই রিঅ্যাকশনটার সময় ডেল্টা এইচ এর ভ্যালু ক্যালকুলেট করব, যা বেরোবে সেটাই ওর হিট অফ ফরমেশন। তাহলে হিট অফ ফরমেশন বা গঠন তাপ খুব সোজা কথা। তুমি বলবে কোন একটা মলিকিউল যদি তৈরি হয়, তার যে কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস থেকে তৈরি হবে, সেই বিক্রিয়াটার যা ডেল্টা এইচ এর মান, ওটাই ওর হিট অফ ফরমেশন। এখন এটাও ছাত্রদের পক্ষে একটা ঝামেলার জায়গা তৈরি করে। দেখাই কি কি। মনে করা যাক আমি মিথেন না নিয়ে তোমাদের বললাম যে আমি না গ্লুকোজের হিট অফ ফরমেশন দেখতে চাই। বলতো গ্লুকোজ কোন বিক্রিয়ায় তৈরি হবে? গ্লুকোজের হিট অফ ফরমেশন মানে গ্লুকোজ বানাতে হবে। তোমরা গ্লুকোজ বানানোর বিক্রিয়া বলার চেষ্টা করো তো, গ্লুকোজ কোন বিক্রিয়াতে তৈরি হয়? ছাত্ররা যেটা বলে, আমি কে যেন 6 বললো, দেবাঙ্কুর না, আমি জানি ছাত্র এটাই বলবে। ছাত্ররা জানে, বল তুমি কিছু বলবে না? আচ্ছা, ছাত্ররা যেটা মেইনলি ছাত্ররা যেটা বলে, ছাত্ররা বলে ফটোসিনথেসিস তো হয়, গ্লুকোজ ও ফটোসিনথেসিসেই তৈরি হয়। কার্বন আর কার্বন ডাই অক্সাইডের জল মিলে গ্লুকোজ তৈরি করে ছাত্ররা, এটা হয়। কার্বন ডাই অক্সাইডের জল মিলে গ্লুকোজ তৈরি হয়। কেউ কেউ আবার বলে না, আমি এভাবে বানাবো না, আমি 6খানা কার্বন নিয়ে তার সাথে যেটা অরিত্র বোঝানোর চেষ্টা করছিল, এটা বলছিল যে ফর্মুলা দেখছি 6টা কার্বন আছে, তো এটা মানে 6খানা জল, দেখো ঠিক কিনা? তো 6টা কার্বন 6টা জল মিলেও তো গ্লুকোজ হয়। এবার গ্লুকোজকে এতভাবে বানানো যায়, সব বিক্রিয়া ডেল্টা এইচ নিশ্চয়ই সমান হবে না। তোমরা জানো বিক্রিয়া চেঞ্জ হলে ডেল্টা এইচ চেঞ্জ হয়। তাহলে কোন ডেল্টা এইচটাকে হিট অফ ফরমেশন বলা উচিত সেটা বোঝা দরকার। ছাত্ররা এটা কিন্তু ঘাটতি আছে আমি জানি। হিট অফ ফরমেশন মানে, আমার ডেফিনিশন আরেকবার শোনো, মলিকিউল বানাবো ওর কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস থেকে। কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস মানে এই দুটো বিক্রিয়া একটাও ওর হিট অফ ফরমেশন বোঝাবে না। হিট অফ ফরমেশন বোঝাতে গেলে গ্লুকোজ যে যে মৌল দ্বারা তৈরি, মৌল বলছি তাদের বিক্রিয়া, যেমন গ্লুকোজে মৌল এলিমেন্টস হিসেবে কারা কারা আছে? কার্বন, আমি বিক্রিয়াটা লিখবো 6খানা কার্বন প্লাস, আর কি আছে এখানে? হাইড্রোজেন। হাইড্রোজেন প্রকৃতিতে কিভাবে থাকে? H2, আমি লিখবো 6খানা H2 প্লাস। অক্সিজেন প্রকৃতিতে কিভাবে থাকে? O2, আমি লিখবো 3খানা O2 মিলে যে গ্লুকোজটা হবে, এই রিঅ্যাকশনের যেটা ডেল্টা এইচ, এটা ওর অ্যাকচুয়াল হিট অফ ফরমেশন। তার মানে পরীক্ষায় প্রশ্ন এরকমই দেবে, 3-4টা রিঅ্যাকশন দিয়ে বলবে কোনটা গ্লুকোজের হিট অফ ফরমেশন কে বোঝায়। তুমি শুধু দেখবে যে গ্লুকোজের কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস মানে বোঝো গঠনগত মৌল যারা, মানে ওর ওর গঠনে যে যে মৌলগুলো প্রেজেন্ট বা মলিকিউল প্রেজেন্ট, তাদের এলিমেন্টারি স্টেটে রিঅ্যাকশন করো, যে ডেল্টা এইচ ভ্যালু ওটা ওর হিট অফ ফরমেশন। যেমন ধরো আমি অন্য আরেকটা एग्जांपल দিতে পারি। ধরো কাউকে বলা হলো যে ভাই আমি না বেনজিনের হিট অফ ফরমেশন বিক্রিয়া লিখতে চাই, তাহলে তুমি বেনজিনের হিট অফ ফরমেশন বিক্রিয়া আমাকে লিখে দেখাও, বলে দেখাও। 6টা কার্বন 3টে হাইড্রোজেন, মাথায় ঢুকছে?
আচ্ছা, আমার ইচ্ছে হলো, আমি না পিরিডিন নাম শুনেছো? একটা অর্গানিক যৌগ পিরিডিন, নাম না শুনলেও আজকে শোনো। পিরিডিন, পিরিডিনের ফর্মুলা কার্বন 5টা আছে, তার সাথে হাইড্রোজেন 5টা আছে, আর নাইট্রোজেন আছে একখানা। আমি যদি বলি আচ্ছা ওর হিট অফ ফরমেশন লিখে দেখাও, কি লিখবো? 5 কার্বন, তাহলে ওর হিট অফ ফরমেশনে লিখবো 5টা কার্বন প্লাস প্লাস, এবার ঝামেলা। ও ঠিক বলেছে 2.5 H2, ফাইন। তো 2.5 না বলে আমি যদি বলি 5/2 H2, অসুবিধা আছে? নেই। দেন n তো আর n ফর্মে থাকে না, হাফ n2। দেখো আমাদের কাছে তো অঙ্ক জানি আমরা, n2 টাকে হাফ করে দিই না, আমাদের একটা নাইট্রোজেন পরমাণু দরকার, আমরা লিখবো হাফ n2। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়ার যে ডেল্টা H, ওটা হবে পিরিডিনের হিট অফ ফরমেশন। এবার হিট অফ ফরমেশন ক্লিয়ার। তো যে কোনো কম্পাউন্ডের হিট অফ ফরমেশন লিখতে গেলে কি লিখবো, রিঅ্যাকশনটা কি লিখবো? পুরো কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস গুলোকে ভেঙে ভেঙে বিক্রিয়া লিখবো, ওই বিক্রিয়া যা ডেল্টা H, সেটা হিট অফ ফরমেশন। এবারে দেখবে হিট অফ ফরমেশনের সামনে আমি একটা টার্ম লিখেছি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন, হিট অফ ফরমেশনকে রিপ্রেজেন্ট করে ডেল্টা H, নিচে F দিয়ে, F মিন্স ফরমেশন। আর স্ট্যান্ডার্ড বোঝাতে গেলে উপরে একটা ছোট্ট করে দেখবে বইতে জিরো লেখা থাকে, জিরো লেখার গুরুত্বটা বোঝায়। স্ট্যান্ডার্ড কথাটা কেন ইউজ করে? ধরা যাক আমি তোমাদের মধ্যে কাউকে বললাম এই আমি না মিথেনের হিট অফ ফরমেশন জানতে চাই। তুমি কি করলে? তুমি ধরো সিকিম চলে গেলে, সিকিম চলে গিয়ে এই রিঅ্যাকশনটা ল্যাবে স্টার্ট করলে। সিকিমের টেম্পারেচার আজকে ধরলাম -10°C। তো তুমি -10°C তে রিঅ্যাকশনটা করলে, তুমি ডেল্টা H এর একটা ভ্যালু পেলে। আরেকজনকে দিলাম, সে বলল না না না, আমি পাকিস্তানে চলে গেলাম, পাকিস্তানে 50°C তে বসে রিঅ্যাকশনটা করলাম। ও কিন্তু সেম রিঅ্যাকশনের হিট অফ ফরমেশন ভ্যালু সেম পাবে না। যে -10 এ করবে সে যা ভ্যালু পাবে, যে 50°C তে রিঅ্যাকশন করবে সে ভ্যালু সেম পাবে না। তাহলে আমি কোনটাকে হিট অফ ফরমেশন বলবো, বুঝলে? তখন সায়েন্টিস্টরা বলছে না না না, এমন হবে না, রিঅ্যাকশনটাকে সবাইকে সেম টেম্পারেচারে করতে হবে। সেই টেম্পারেচারটা ওরা মেনশন করে দিয়েছে, যাই করব 25° করব, এর কম না বেশি না। ওই জন্যই ভ্যালুগুলোকে বলে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মিন্স কন্ডিশন স্ট্যান্ডার্ড, মানে বুঝলে? কোন কন্ডিশন স্ট্যান্ডার্ড? টেম্পারেচার 25°C। অর্থাৎ হিট অফ ফরমেশনের যাই ভ্যালু তুমি বইতে দেখবে লেখা আছে, সবই স্ট্যান্ডার্ড মিন্স 25°C তে করা। ওইটা বোঝানোর জন্য উপরে জিরো দিয়ে। বুঝে গেছি? কারণ আমরা পরে দেখাবো টেম্পারেচার পাল্টালে এই ভ্যালু পাল্টাবে। চলো পরের প্রশ্নে যাই। এই হিট অফ ফরমেশন কি জিনিস পুরো ক্লিয়ার আছে না ডাউট আছে? ক্লিয়ার থাকা উচিত। কোনটা হিট অফ ফরমেশন? যে কোনো কম্পাউন্ডের কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস দের রিঅ্যাকশনে যেটা ডেল্টা H এর ভ্যালু হয়, সেটা হিট অফ ফরমেশন। স্ট্যান্ডার্ড কেন বলি? কারণ টেম্পারেচার কনস্ট্যান্ট রাখি। কত ডিগ্রিতে কনস্ট্যান্ট রাখি? 25°তে কনস্ট্যান্ট। পরের দিকে আসো। দেখো কি লিখেছি, যে গল্পটা মাত্র বললাম, টেম্পারেচার ডিপেন্ডেন্সি। আমি বলেছিলাম টেম্পারেচার চেঞ্জ হলে হিট অফ ফরমেশনের ভ্যালু চেঞ্জ হয়। কিরচফস বলে একজন সায়েন্টিস্ট আছে, তোমাদের বইতে লেখা আছে কার্শফের সূত্র। পড়েছো না? ফিজিক্সে পড়েছো না? কোন ক্লাস, কোন ইয়েতে? এখানেই দেখে যাও কার্শফের সূত্র। কার্শফ দেখিয়েছে যে আমরা যে বলেছি টেম্পারেচার চেঞ্জ করলে চেঞ্জ হয় ডেল্টা H, সে কিভাবে চেঞ্জ হয় তার রিলেশন এখানে করা। এই রিলেশনটা দিয়ে আমরা অঙ্ক করব। এটা হচ্ছে যেটা স্ট্যান্ডার্ড ভ্যালু। আর টেম্পারেচার চেঞ্জ হলে আমরা ইন্টিগ্রেশনে 298 নিচে উপরে কি লিখেছি, ধরো পরীক্ষার প্রশ্ন আসলো যে আমি 303 কেলভিন টেম্পারেচারে ডেল্টা H এর ভ্যালু কত হয় জানতে চাই, তখন আমাদের অঙ্ক হবে সিম্পল। HT0 এটা মানে কত ডিগ্রিতে বের করতে বলছে ওরা? 303, সেটা এটা। স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে ভ্যালু আছে সেটা তোমরা লিখবে, প্লাস আমরা এখানে লিখবো সিপি ইনটু 303 মাইনাস 298। ব্যাস, খুব সিম্পল কাজ। সিপি ভ্যালু দেয়া থাকবে, টেম্পারেচারের ডিফারেন্স জানবো, মাল্টিপ্লাই করবো, এর সাথে যোগ করব, তাহলে ওই টেম্পারেচারে কত যাবে ভ্যালুটা বেরোবে। তো কার্শফের সূত্রের অঙ্ক আছে, অঙ্ক পরে আমি দেখাবো। তোমরা চাইলে এটা লিখে নিতে পারো বা পিডিএফ তো পাঠাবো, দরকার নেই, আমি দেখাবো পরে অঙ্ক। নেক্সট হেডিং করো। এখন দেখবে পরপর পরপর ভ্যালুগুলো আমরা সোজা সোজা কনসেপ্টের প্রবলেম আছে। হিট অফ কম্বাশন কি জিনিস এটা? তার মানে দহন তাপ, সবই ঘুরে ফিরে ডেল্টা H এর ভ্যালু। হিট অফ কম্বাশন কে বলবো ডেল্টা H সাফিক্স সি।
সি বলার কারণ কি কম্বাশন, সবই ডেল্টা এইচ, শুধু প্রসেস অনুযায়ী নাম দিই, এটা হিট অফ কম্বাশন। নেক্সট লেখা ক্যালোরিফিক ভ্যালু, এটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার প্রশ্ন আসবে এখান থেকে। গল্পটা বোঝো, ক্যালোরিফিক ভ্যালু কি জিনিস। আমি একটা রিঅ্যাকশন লিখলাম, মিথেন অক্সিজেন মিলে প্রোডাক্ট কি হবে বলতো? ওকে ফাইন, প্রোডাক্ট তো সেমই হয়, কম্বাশন যেহেতু করছি কার্বন ডাইঅক্সাইড আর জল। এই রিঅ্যাকশনের ডেল্টা এইচ ভ্যালু দেয়া আছে 890 কিলোজুল। এবার পাশে আমার লেখা উচিত ছিল এটা অবশ্যই কিলোজুল পার মোল। এই কথাটার অর্থ আমি যদি 1 মোল মিথেনকে কম্বাশন করি তাহলে এত কিলোজুল তাপ ও বর্জন করবে। কে বর্জন করবে? মিথেন। মিথেনে 1 মোল। ক্যালোরিফিক ভ্যালু মানে কিন্তু এটা না, ক্যালোরিফিক ভ্যালু অলওয়েজ পার গ্রামে প্রেজেন্ট হয়। খুব ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে শুনবে। ক্যালোরিফিক ভ্যালু আবার রিপিট করি, কিসে প্রেজেন্ট হয়? পার গ্রাম। এখন ভাবো মিথেনের 1 মোল মানে কত গ্রাম? 16। কে বললো? আরেকবার রিপিট করি, কেন সবাই বলো না, সবাই অ্যান্সার করবে। মিথেনের 1 মোল মানে কত গ্রাম? 16। এটা যদি কেউ না জানো তাহলে ভ্যালুগুলো বসাই। কার্বনের অ্যাটমিক ওয়েট কত? 12, আর হাইড্রোজেন 4, একটা একটা করে 4, 16। এই ভ্যালুটাকে 16 দিয়ে দাও ভাগ করে, 16 দিয়ে ভাগ করলে যে ভ্যালু আসবে সেটা মিথেনের ক্যালোরিফিক ভ্যালু। এবার ক্যালোরিফিক ভ্যালু তাহলে সংজ্ঞা দাও দেখি, ক্যালোরিফিক ভ্যালু কাকে বলে? আমার তো ধারণা যেভাবে আমি বলছি তোমাদের এখানে মুখস্থই হয়ে যাওয়া উচিত। ক্যালোরিফিক ভ্যালু কাকে বলে সংজ্ঞা দাও। তার মানে ডেল্টা এইচ ইকুয়ালস টু, সরি, ক্যালোরিফিক ভ্যালু ইকুয়ালস টু ডেল্টা এইচ বাই মলিকিউলার ওয়েট। যা হিট বেরোবে সেটা মোলে দেওয়া থাকলে তোমার মলিকিউলার ওজন দিয়ে ভাগ করতে হবে। পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে জানো? ধরো কাউকে বললাম মিথেনের হিট অফ কম্বাশন ভ্যালু ধরে নিলাম 100, ইথেনের হিট অফ কম্বাশন ভ্যালু 200, প্রোপেনের হিট অফ কম্বাশন ভ্যালু 300। এগুলো কিন্তু আরবিট্রারি দিচ্ছি, মানে আমার মন করা ভ্যালু এরকম হবে তা নেই, গ্যারান্টি নেই। C4H10 এর ক্যালোরিফিক ভ্যালু 400। ক্যালোরিফিক না, এগুলো সবই ডেল্টা এইচ ভ্যালু। এবার ছাত্ররা একটা কমন মিস্টেক করে, আমি সবসময় পড়ানোর সময় দেখবে কমন মিস্টেক বলি যাতে তোমরা ওই ভুলটা না করো। এবার প্রশ্ন আসবে এই চারটার মধ্যে কার ক্যালোরিফিক ভ্যালু বেশি। ছাত্ররা খুব উত্তেজিত হয়ে বলে দেয় ও আচ্ছা এর ক্যালোরিফিক ভ্যালু বেশি। গল্পটা কিন্তু এরকম ভাবে হবে না। বলে তো কেন আমরা, আচ্ছা ছাত্ররা কেন উত্তেজিত হয়ে এটা অ্যান্সার করে? ছাত্ররা দেখে ও আচ্ছা 400 এর ভ্যালু বেশি, এটা কিন্তু ক্যালোরিফিক না। বলতো কি করা উচিত? প্রত্যেককে n দিয়ে ভাগ করা উচিত। তার মানে প্রথমটাকে 16 দিয়ে ভাগ করব, পরেরটাকে ওর আণবিক ওজন যা হবে, আণবিক ওজন দিয়ে ভাগ করার পরে যা মান পাবো সেটা যার বেশি তার ক্যালোরিফিক ভ্যালু বেশি। বুঝলাম? দেবতাম ক্যালোরিফিক ভ্যালু কি জিনিস? তাহলে কার বেশি কার কম পারবো? ভুল হবে না তো পরীক্ষাতে? কার্বন ডাইঅক্সাইডের পরীক্ষায় কিন্তু ক্যালোরিফিক ভ্যালু প্রশ্ন আমি দেবই দেবো। দেখবো সেদিন কে কে ঠিক করে। নেক্সট প্রশ্নে এসো, হিট অফ সলিউশন এর বাংলা কি জানো? এর বাংলা হচ্ছে দ্রবণ তাপ। দ্রবণ তাপ। আজকে আমাদের ক নম্বর ক্লাস? 4 নম্বর। থার্মোডাইনামিক্স আর একটা ক্লাস লাগবে, তাহলে শেষ, 5টা ক্লাসে শেষ। এবার বাকি থাকলো কি জানো? অর্গানিক তোমরা ক্লাস 10 এ কিছু পড়ে এসছো না? পড়েছো? অ্যাকচুয়ালি ক্লাস 10 এ খানিকটা আছে, কিন্তু আমি জানি প্রত্যেকবার বাচ্চারা তাই বলে এসে ক্লাস 10 এ ওরা কিছুই পড়ে আসে না। তোমরা পড়ে এসছো, আমার ভাগ্য ভালো। নাহলে ছাত্ররা কিছুই পড়ে আসে না, আইপিসি নাম পর্যন্ত পড়ে আসে না ক্লাস 10। তোমরা পড়েছো আইপিসি না? তাহলে তোমাদের একটু সুবিধা হবে। এমনি যেটুকু ক্লাস 10 এ পড়েছো তাতে কেমন লেগেছে অর্গানিক? ভালো? একদিন অবধি তোমাদের যত চ্যাপ্টার পড়িয়েছি তার মধ্যে বেস্ট চ্যাপ্টার কোনটা ছিল? একদিন অবধি যা চ্যাপ্টার পড়িয়েছি 11 টোটাল ক্লাসে, অ্যাটমিক স্ট্রাকচার বেস্ট ছিল, ওর অ্যাটমিক স্ট্রাকচার বেস্ট। আর বাকিদের? হ্যাঁ হ্যাঁ জোরে? তোমার ইকুইলিব্রিয়াম রেডক্স ভালো লেগেছে। আর তোমাদের কেমিক্যাল বন্ডিং কোনটা?
পিরিয়ডিক টেবিল ভালো। এবার এগুলোকে যদি আমি তোমাদেরকে রেটিং দিতে বলি 10-এ কত দেবে এই চ্যাপ্টারগুলোকে? 10। তাহলে কিছু বলা নেই। অর্গানিক এগুলো যা যা তোমাদের ভালো লাগা খারাপ লাগা যাই, অর্গানিক এগুলোর উপরে। মানে অর্গানিক তোমাদের এত ভালো লাগবে তুমি অর্গানিক বাদে অন্য কিছু পড়বেই না, তুমি শুধু অর্গানিকই পড়বে। মানে অর্গানিক এত সুন্দর। চলো আসো, মানে নামটাই অর্গানিক না? দেখবে আমরা বাজারে গেলে সবসময় অর্গানিক সবজি খুঁজি, সবই অর্গানিক খুঁজি না? অর্গানিক মানে হচ্ছে হেলদি, ওই জন্য অর্গানিক টপিকটা তো হেলদি। খুব সুন্দর টপিক হবে। চলো এসো। না না টেনশন বাস আর গল্প না, একটু গল্প করলাম, মাইন্ডটা ফ্রেশ হলে এবার আবার এসো। আচ্ছা, টপিকটা লেখা হিট অফ সলিউশন। আমরা না দুটো টপিক একসাথে বলবো, একটা হিট অফ সলিউশন, আরেকটাকে বলে হিট অফ হাইড্রেশন। দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। ছাত্ররা মেজর স্টুডেন্ট এই দুটোকে একই ভাবে বলতো। সলিউশন আর হিট অফ হাইড্রেশনের মধ্যে কি পার্থক্য? হাইড্রেশন মানে জল থাকবে, আর সলিউশন মানে ওকে আমি বোঝাই, ক্লিয়ার করে বোঝাই। মনে করা যায় আমরা একটা বিকার নিলাম, বিকারের মধ্যে NaCl দিয়ে জলে ডিসলভ করে দিলাম। এই যে ঘটনাটা হলো, NaCl কিন্তু জলে টোটালি ডিসলভ করে গেল। এই প্রসেসের দরুন শক্তি বর্জন গ্রহণ যা ইচ্ছে হতে পারে। ওই ডেল্টা এক্সটাকে বলবো হিট অফ সলিউশন। মানে আমরা যখন সলিউশন বানাই তখন যে ডেল্টা এইচ এর ভ্যালু পাই সেটা হিট অফ সলিউশন। আর হাইড্রেশন মানে ধরা যাক আমি কপার সালফেট নিলাম। কপার সালফেট দেখবে প্র্যাকটিক্যালি এই ফর্মে কিন্তু থাকে না, জানো কি ফর্মে থাকে? 5:2। আমি যেটাকে লিখেছি এটাকে বলবো অনাদ্র কপার সালফেট, এর মধ্যে কোনো জল নেই। এবার যদি ওকে আমি লিমিটেড ওয়াটার দিই, লিমিটেড, এবং সে জাস্ট 5 মোল জল নিয়ে কপার সালফেট ডট 5 মোল জল বানালো, এটাকে বলা হয় হাইড্রেটেড কপার সালফেট। তার মানে অনাদ্র কপার সালফেট 5 মোল জল নিয়ে আর্দ্র কপার সালফেট বানালো। এই প্রসেসের দরুন যে তাপ মুক্ত হবে তার নাম হিট অফ হাইড্রেশন। এটা মানে কিন্তু এই না যে কপার সালফেটকে জলে দিয়ে পুরো গুলে সলিউশন বানিয়ে ফেলেছি, তা করিনি। আমরা কি করেছি? অনাদ্রটাকে আর্দ্র বানিয়েছি। আর্দ্র বানানো মানে ওটাকে বলে হাইড্রেটেড করা, হাইড্রেশন। ওই প্রসেসের দরুন যে এনার্জি মুক্ত হবে সেটা হিট অফ হাইড্রেশন। এবার যদি কেউ বলে না আমি এবার কপার সালফেটটাকে আরো বেশি জলে দিয়ে গুলিয়ে ফেলবো, তাহলে আমি করতেই পারি, কপার সালফেটকে আরো জল দিয়ে সলিউশন বানিয়ে ফেলতে পারি। এই প্রসেসের দরুন যে হিট বেরোবে সেটা হিট অফ সলিউশন, আর এই প্রসেসের দরুন যে হিট বেরিয়েছিল সেটা হিট অফ হাইড্রেশন। এবার কনসেপ্ট ক্লিয়ার না? কোনটা হিট অফ হাইড্রেশন, কোনটা হিট অফ সলিউশন, বোঝাও আমাকে। আর্দ্র বিশ্লেষণে মানে অনাদ্রকে আর্দ্র বানাবো, ওটা হিট অফ হাইড্রেশন। এবার আর্দ্র মাত্র না, বেশি বেশি জল দিয়ে পুরো দ্রবণ বানিয়ে ফেলবো, ওটা হিট অফ সলিউশন। ধরো আমি কাউকে বললাম, আমি না কাউকে ধরো ZnSO4 দিয়ে বললাম ZnSO4.7H2 বানালাম, এই প্রসেসের দরুন এনার্জি হাইড্রেশন এনার্জি। ক্লিয়ার? এবার না এরকম কিছু করিনি, পুরো জল দিয়ে দ্রবণ বানিয়ে ফেলেছি, হিট অফ সলিউশন। বুঝলে কেমন প্রশ্ন আসতে পারে? কনসেপচুয়াল মানে ধারণা থাকা দরকার, তাহলে তুমি কি করে পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করলে উত্তর করবে। নেক্সট চলে আসি সবথেকে ইম্পর্টেন্ট, আজকে যা আলোচনা করলাম তাদের মধ্যে হিট অফ নিউট্রালাইজেশন। আমার ফেভারিট, আমি প্রশ্ন এখান থেকে দেবই দেব। সাবজেক্ট বা ইনফিনিট দিয়েছি ওই জন্য। রাজমিতা নেই কেন আজকে? যোগাযোগ হয় না আসার আগে না? একই জায়গায় বাড়ি না? নিউট্রালাইজেশন এই কথাটা আমরা কোথায় অ্যাপ্লাই করি? অ্যাসিড বেস রিঅ্যাকশন, যেখানে অ্যাসিড বেস নিজেরা প্রশমিত হয়ে লবণ আর জল তৈরি করে। চলো একটা বিক্রিয়া লিখবো। তোমরা HCl লেখো আর NaOH লেখো। খুব মজার জায়গা এটা। বলো তো প্রোডাক্ট কি? প্রোডাক্ট হচ্ছে NaCl প্লাস জল, ঠিক না? এবার আমরা দেখেছিলাম আইনিক ইকুইলিব্রিয়ামে বলেছিলাম যে HCl স্ট্রং অ্যাসিড না উইক অ্যাসিড গো। ভেঙে দাও, ভেঙে দাও। স্ট্রং মানে ভেঙে দাও,
H plus Cl minus. NaOH strong না weak? ভেঙে দাও। এই strong। এই হাসে না। Na plus আর OH minus ভেঙে দিলাম। ডানে যাই। ডানে যাই। NaCl strong না weak? Strong। লবণ মানে strong। দু একটা বাদ দিয়ে। Na plus আর Cl minus এ ভেঙে দিলাম। জল যেমন ছিল তেমন থাকলো। কমন anion cation কে কেটে দিই। Cl Na plus Cl Na plus কেটে দিলাম। পড়ে থাকছে H plus OH minus থেকে জল, ঠিক না বল? তাহলে ভাবো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসকে যখন আমরা নিউট্রালাইজেশন করি অ্যানায়ন ক্যাটায়ন থাকে না মিডিয়ামে, শুধু H plus OH minus মিলে জল পড়ে থাকে। এবার যেহেতু এটা জল তৈরি হচ্ছে, এই বিক্রিয়ার তাপ যেটা জলের হিট অফ ফরমেশন ভ্যালু, সেই হিট অফ ফরমেশন ভ্যালুই দেখাবে। সেই ভ্যালুটা এই হচ্ছে ভ্যালু। এই ভ্যালুটা আমরা মুখস্থ করব। এটাকে সংক্ষেপে 13.7 লেখা যেতে পারে অনেক বইতেই, -13.7 কিলো ক্যালোরি পার মোল লেখা থাকে। এর অর্থ বলি, তুমি যে কোনো ধরো কারো মনে হলো যে আচ্ছা আমি যদি স্ট্রং অ্যাসিডটা HCl না নিয়ে HBr নিই, স্ট্রং বেসটা NaOH না নিয়ে KOH নিই, তাতে প্রোডাক্ট কিন্তু আলাদাই হবে। প্রোডাক্ট কি হবে? প্রোডাক্ট হবে সরি কি হবে প্রোডাক্ট? কেরিয়ার প্লাস জল। তুমি যদি ভালো করে অবজার্ভ করো, আমি যদি এই বিক্রিয়াটাকেও ডানে বায়ে ভেঙে দিই, কি পড়ে থাকবে? জল। তার মানে এই বিক্রিয়া যা তাপ তৈরি করবে, এই বিক্রিয়া সেম তাপ তৈরি করবে। তাহলে কনক্লুশন বুঝো, অ্যাসিড যদি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস হয়, কে স্ট্রং কে উইক দেখার দরকার নেই, সবাই সেম অ্যামাউন্ট অফ হিট রিলিজ করবে। কনক্লুশন এটাই, হিট অফ নিউট্রালাইজেশন ভ্যালু অফ স্ট্রং অ্যাসিড এন্ড স্ট্রং বেস অলওয়েজ ইকুয়াল, অলওয়েজ ইকুয়াল। আর ভ্যালুটা হচ্ছে -13.6। এটাই মজার, তোমার দেখার দরকার নেই অ্যাসিডকে, দেখার দরকার নেই বেসকে, ভ্যালু তো 13.6 ই বেরোবে। চলো বোঝাও হিট অফ নিউট্রালাইজেশন কি শিখলাম। আরেকবার বোঝাবো, কঠিন হয়ে গেল? না না, পেজটা পরে আনবো, ইচ্ছে করে সরিয়েছি, ইচ্ছে করে সরিয়েছি। কেউ বোঝাবে তো, তারপরে আসবো আবার সেই জায়গায়। কে বুঝেছো? তুমি বুঝেছো? ও বুঝেছে। শয়নদীপ বোঝাও। হ্যাঁ একদম ঠিক। মানটা কত? মাইনাস। কেন মাইনাস দিই বলতো? তাপ উৎপন্ন করে, তাপ বর্জন করে। আচ্ছা কেন সবসময় -13.7ই হচ্ছে, কমও না বেশিও না? বলবে যে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস গুলো যদি আমরা ডিসোসিয়েট করি, তাহলে অ্যানায়ন ক্যাটায়ন গুলো থাকেই না, শুধুমাত্র জল পড়ে থাকে। এই H plus OH minus মিলে জল পড়ে থাকে। ওই জন্য কোন অ্যানায়ন নিচ্ছি কোন ক্যাটায়ন নিচ্ছি ম্যাটারই করে না। এবার পেজটা দেখাতে পারি তোমাদের। এবার আমি একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করবো, তোমরা অ্যানসার করবে। রেডি সবাই? ভেবেছেন অ্যানসার করবে? দেখি তোমরা কি অ্যানসার করো। আমি বলেছি অ্যাসিড বেস কি নেই দেখার দরকার নেই, হিট সবসময় -13.7। ফাইন। চলো আমার ইচ্ছে হলো আমি অ্যাসিডটা, কোন অ্যাসিড যে নেই, নাইট্রিক অ্যাসিড দিলাম, তার সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড। বলো হিট কত প্রডিউস হবে? -13.6। আর আমি মাত্র শিখিয়েছি, ঘাবড়াচ্ছ কেন? -13.6। আমি অ্যাসিড H2SO4 নিলাম, বেস NaOH নিলাম, হিট কত প্রডিউস হবে? জোরে চলো, ও বলছে ডাবল হবে। আচ্ছা ফাইন, বাকিরা সেম না ডাবল? ও ডাবল বলছে, ও ডাবল। মজার ব্যাপার, হিট প্রডিউস হবে ডাবল। গল্পটা কি? তোমরা যদি উপরের রিঅ্যাকশনটা ভালো করে দেখো, উপরের রিঅ্যাকশনে কি হবে? KNO3 প্লাস জল। আমরা যদি আগের রিঅ্যাকশন গুলো ভালো করে তাকাই, দেখবে একটা H প্লাস একটা OH মাইনাস মিলে একটা জল। এটাও যদি ভেঙে দাও, দেখবে একটা H প্লাস একটা OH মাইনাস মিলে একটা জল। এই যে তাপ, তোমরা ব্র্যাকেটে দেখেছো আমি কি লিখেছি? কিলো ক্যালোরি পার মোল, অর্থাৎ
এই তাপটা 1 মোল জলের জন্য, 1 মোল জলের জন্য। এবার আমি কোথায় গেল? কোন একটা গন্ডগোল হয়ে গেল মনে হচ্ছে। ক্যালোরিফিক ভ্যালু, হিট অফ নিউট্রালাইজেশন, হ্যাঁ জানি কোথাও। দেখো আমি এই যে রিঅ্যাকশনটা লিখলাম, এই রিঅ্যাকশনটা প্রোডাক্ট লিখবো, ব্যালেন্স করব, তারপরে গল্প অন্য। Na2SO4 প্লাস জল, ব্যালেন্স কি আছে রিঅ্যাকশনটা? না, ব্যালেন্স নেই। এটার সামনে 2 হবে, এটার সামনে 2 হবে, তাই তো? এবার আমরা ডিসোসিয়েট করি। দেখো ডিসোসিয়েট হয়ে কি হয়, 2H প্লাস SO4 2 মাইনাস 2Na প্লাস 2OH মাইনাস, ডানে যাও 2Na প্লাস SO4 2 মাইনাস প্লাস 2, ডানে বাই কাটি, SO4 ক্যান্সেল, সোডিয়াম সোডিয়াম ক্যান্সেল, কি পড়ে আছে? এই তাকাও এদিকে, কি পড়ে আছে? দুটো H প্লাস দুটো H মাইনাস মিলে কটা জল? এই যে গন্ডগোলটা এখানে, কটা জল? দুটো জল। একটা জল হলে -13.7 হতো, দুটো জল আছে মানে ডাবল হবে, তার মানে এর হিট অফ নিউট্রালাইজেশন ভ্যালু হবে -13.7 ইনটু 2 কিলো ক্যালোরি। গল্পটা বোঝা গেছে? কনসেপ্ট সেমই ছিল, কিন্তু ডাবল কেন করলাম গো? কারণ জল তৈরি হচ্ছে 2 মোল। এবার ধরো আমি কাউকে প্রশ্ন দিলাম যে আচ্ছা আমি যদি H3PO4 আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করি, এর ডেল্টা H নিউট্রালাইজেশন কত হওয়া উচিত? 3 গুণ হওয়া উচিত। মাথায় ঢুকে গেছে এবার? আর ভুল হবে জীবনে? ভুল হবে না। ধরো আমি চেঞ্জ করছি, আমি অ্যাসিডটা HCl নিলাম, আমি বেসটাকে নিয়ে নিলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। চলো অ্যানসার করো, ডেল্টা H ভ্যালু কত হওয়া উচিত? এটাও দ্বিগুণ হওয়া উচিত। কেন যেন দ্বিগুণ হবে? ওই দুটো আছে না, ব্যালেন্স করলে এটাও দুটোই করতে হবে, তার মানে এটা হয়ে যাবে ডাবল। তাহলে গল্পটা কি? স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস যদি থাকে, তোমরা দেখে নেবে জল কত মোল তৈরি হচ্ছে। যদি 1 মোল জল তৈরি হয় -13.7, 2 মোল হলে ডাবল, 3 মোল হলে ট্রিপল। এখন প্রবলেম, এরা তো সব স্ট্রং হলে, উইক হলে কি হবে? চলো কেস দেখো এবারে, উইক অ্যাসিড স্ট্রং বেসের কেস দেখাই। উইক অ্যাসিড স্ট্রং বেসের কেস দেখাই। দেখেছো উইক অ্যাসিড স্ট্রং বেস? আমি লিখলাম এবারে উইক অ্যাসিড আর স্ট্রং বেস। এক্সাম্পলে আসি, CH3COOH প্লাস NaOH আসে। এদের ভ্যালু বের করা মুশকিল, আমায় শুধু বুঝতে হবে ভ্যালুটা -13.7 এর চেয়ে কম হবে না বেশি হবে। চলো গেস করো, এখানকার ভ্যালু -13.7 এর চেয়ে বেশি হবে, কম হবে, ইকুয়াল হবে? এই তিনটে প্রশ্নের মধ্যে যে কোনো একটা অ্যানসার। কি অ্যানসার করবে? -13.7 এর চেয়ে বেশি হবে, কারণ চলো আমি হিন্সি। লজিকটা দুভাবে ভাবা যেতে পারে। এক, এটা যদি স্ট্রং হতো, এই যদি স্ট্রং হতো পুরোটা ডিসোসিয়েট করতো, তাহলে পুরো H প্লাস পুরো OH মাইনাস মিলে পুরো জল তৈরি করতো -13.7। এই যেহেতু উইক, ও H প্লাস কম দেবে, OH মাইনাস কমের সাথে বিক্রিয়া করবে, ফলে কম জল তৈরি হবে, হিট প্রডিউস কম হবে। অর্থাৎ এখানে যা হিট প্রডিউস হয়েছে ও অতটা হিট প্রডিউস করবে না, কম করবে। এটা একটা লজিক। দ্বিতীয় লজিক, যেহেতু এটা উইক, এটাকে ভাঙতে গেলে তোমায় এনার্জি খরচা করতে হবে। তোমায় দেখো -13.7 তো সিস্টেম দেয়, এটা উইক জন্য একে ভাঙার জন্য তোমার অ্যাডিশনাল এনার্জি খরচা, তাই নেট হিট এনার্জি এর চেয়ে কম হবে। গল্প, উইক যদি কেউ থাকে তাকে ভাঙতে এনার্জি আমার খরচা করতে হয়, তাই হিট প্রডিউস অলওয়েজ এর চেয়ে কম। লিখে নাও 13.7 এর চেয়ে কম হিট প্রডিউস হবে। বুঝলাম? থার্মোকেমিস্ট্রি তো অনেক টপিক আছে, অনেক কঠিন লাগছে না সোজা লাগছে? ঠিকঠাক কি মোটামুটি
কঠিন কিন্তু বললে হবে না, কঠিন লাগার কথা না। ঠিক আছে, হ্যাঁ মাঝামাঝি করছি। নেক্সট এসো, হিট অফ ট্রানজিশন। ট্রানজিশন মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যাই, এক রূপভেদ থেকে যদি আরেক রূপভেদে যাই, কিরকম ভাবে দেখো, ডায়মন্ড অক্সিজেনের বিক্রিয়া। চলো আমি লিখি প্রোডাক্ট, তোমরা প্রোডাক্ট কি হওয়া উচিত? আমি ডায়মন্ডের কম্বাসন করছি। ডায়মন্ড মানে কার কার কার্বন, তো কার্বনের চারই কম্বাসন করি, প্রোডাক্ট কি হয়? প্রোডাক্ট হয় কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার। আমি ধরে নিলাম এই রিঅ্যাকশনের ডেল্টা এইচ চেঞ্জ হলো ডেল্টা এইচ 1। পরেরটা গ্রাফাইটের অক্সিজেনের রিঅ্যাকশন করলাম, কার্বন ডাই অক্সাইড প্লাস জল, এর ভ্যালু ডেল্টা এইচ 2। এবার তোমরা লক্ষ্য করো, আমি যদি এর এই রিঅ্যাকশনটা থেকে এই রিঅ্যাকশনটাকে বাদ দিই, ভেবে অ্যান্সার করবে। আমি এটাকে ইকুয়েশন নাম্বার 1 বললাম, এটাকে ইকুয়েশন নাম্বার 2 বললাম। আমি 1 নম্বর থেকে 2 নম্বরকে বাদ দিচ্ছি, ওরা তো কোনটা কোনটা কাটা চলে যাবে, মাইনাস 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 মাইনাস, অক্সিজেন অক্সিজেন ক্যান্সেল, এটা এটা ক্যান্সেল, এটা এটা ক্যান্সেল। তার মানে পড়ে থাকবে ডায়মন্ড মাইনাস গ্রাফাইট ইকুয়ালস টু 0। আমি গ্রাফাইটটাকে ডান দিকে নেব, রিঅ্যাকশনটা পড়ে থাকবে এইদিকে, পড়ে থাকবে ডায়মন্ড, আর অ্যারো দিলে পড়ে থাকবে গ্রাফাইট। হয়ে গেল না ডায়মন্ড গ্রাফাইটের কনভার্সন? যে আর এইদিকে কি করেছিলাম, বিয়োগই করেছিলাম। তার মানে এই কনভার্সনের জন্য ভ্যালু যেটা হবে ডেল্টা এইচ 1 মাইনাস ডেল্টা এইচ 2, অর্থাৎ ট্রানজিশনের ডেল্টা এইচ এইভাবেই বের হবে। এই যাকে যাকে ট্রানজিশন করছো তাদের ডেল্টা এইচ ভ্যালু গুলোকে ডিফারেন্স করো, মাইনাস করে দাও, অ্যান্সার চলে আসবে। বুঝলে কিভাবে করলাম? ইকুয়েশন বানালাম, এটা থেকে এটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে ডায়মন্ড এক পাশে, গ্রাফাইটকে আরেক পাশে নিয়ে চলে যাও, তাহলে মাইনাসটা থাকবে না। এর ভ্যালু থেকে এর ভ্যালুকে বাদ দাও, এই ভ্যালুটাকেই বলা হবে হিট অফ ট্রানজিশন ভ্যালু। ট্রানজিশন মানে এক ফর্ম থেকে আমরা আরেক ফর্মে নিয়ে গেছি, তার জন্য ডেল্টা এইচ এর ভ্যালু যা, ওটা হিট অফ ট্রানজিশন। নেক্সট আসো, হিট অফ হাইড্রেশন অলরেডি বলা শেষ, হ্যাঁ এটা নিয়ে আমি আর বলবো না। নিচে আমি অনেকগুলো নাম লিখেছি, শুধু নামগুলোর সাথে পরিচয় করে জিনিসগুলো কি আমরা জানি। তোমরা আমায় বলো ফিউশন মানে, বাংলায় ফিউশনকে বলে গলন। গলন কখন বলে? সলিডকে লিকুইড করব, এটাকে রিপ্রেজেন্ট করে ডেল্টা এইচ এফ ইউ এস। একটা एग्जांपल দাও তো যেখানে সলিড লিকুইডে যাচ্ছে, খুব কমন আমাদের বরফের গলন, ওর যে ডেল্টা এইচ ভ্যালু ওটাকে বলে হিট অফ ফিউশন। সাবলিমেশন কি জিনিস? বাষ্প, সলিড থেকে বাষ্প রিপ্রেজেন্ট কি করে করি জানো? ডেল্টা এইচ এস ইউ বি। আরেকটা লিখি এখানে ভেপারাইজেশন আছে, ভেপারাইজেশন কে লিখে ডেল্টা এইচ ভিএপি, বাংলা কি? বাষ্পীভবন। একই রকম ডিসোসিয়েশন, প্রেসিপিটেশন, পলিমারাইজেশন সবই হচ্ছে ডেল্টা এইচ এর ফর্ম। ব্যাস ডেল্টা এইচ এইটুকুই, এর বেশি আলোচনায় আর গেলাম না। এবারে ছোট ছোট আবার কিছু প্রশ্ন, প্রশ্নগুলো দেখো বোর্ডের জন্য, এগুলো সব বোর্ডের জন্য। দেখো কি বলছে, গঠনের পূর্ণতা, বাংলাটা কিন্তু একটু ঝামেলা আছে, গঠনের পূর্ণতা আর বিক্রিয়ার পূর্ণতাপের মধ্যে পার্থক্য। আমি ইংলিশে বলি, বাংলায় অসুবিধা হচ্ছে। বিক্রিয়ার পূর্ণতাপ আর গঠনের পূর্ণতাপ, এটা মানে হিট অফ ফরমেশন, আর এটা মানে হিট অফ রিঅ্যাকশন। দুজনের মধ্যে কি কোনো পার্থক্য আছে না? কি মনে হয়? আজও তো আলোচনা করেছি একটু আগে। হিট অফ রিঅ্যাকশন মানে তো এনি রিঅ্যাকশন, যে কোনো বিক্রিয়া তার ডেল্টা এইচ। কিন্তু হিট অফ ফরমেশন মানে কি যে কোনো বিক্রিয়া না, কোনো একটা মলিকিউলকে তার কনস্টিটুয়েন্ট এলিমেন্টস থেকে তৈরি হতে হবে, তার ডেল্টা এইচটাই হচ্ছে হিট অফ ফরমেশন। এই পার্থক্যটা বুঝিয়ে লিখতে হবে এক্সাম্পলের সাহায্যে। পরের দেখো কি লিখেছি, কার্বন হাইড্রোজেন মিলে মিথেন, ডেল্টা এইচ এফ এর ভ্যালু দেয়া, এর অর্থ কি জিজ্ঞেস করেছে। তোমরা এই নোটেশনটা ভালো করে দেখো, দেখে বলছো ডেল্টা এইচ এফ উপরে 0 দেয়া, 0 মানে কি? স্ট্যান্ডার্ড। আর এই রিঅ্যাকশনটা যদি ভালো করে অবজার্ভ করো, দেখবে মিথেন কিন্তু কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস থেকে তৈরি হয়েছে, তার মানে এটা আসলে মিথেনের গঠন তাপকে বোঝাচ্ছে, স্ট্যান্ডার্ড কন্ডিশন। ওটাই বুঝিয়ে দিতে হবে প্রমাণ অবস্থায়, অর্থাৎ আমি লিখেছি কথাটা,
ক্রোমাল অবস্থায় অর্থাৎ 1 atm চাপে, মানে স্ট্যান্ডার্ড কন্ডিশনটা উল্লেখ করছে, এইভাবে বললেই হবে। নেক্সট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব 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 ইম্পর্টেন্ট। গ্রাফাইটের গঠন এনথালপিকে শূন্য ধরা হয় কেন? এবার এই প্রশ্নটা একটু ইলাবোরেটলি বলি। অনেক স্পিসিস আছে যাদের গঠন এনথালপির ভ্যালু থাকবে না। আমরা অঙ্ক পরের দিন আরো করব, দেখাবো তখন। অনেকের গঠন এনথালপির ভ্যালু দেয়া থাকে না, শূন্য ধরে করতে হয়। জানো কেন? মনে করো আমি অক্সিজেনে আসি, বলতো নেচারে অক্সিজেন কিভাবে থাকে? O2। তো ওরা বলছে নেচারে অক্সিজেন যদি O2 ফর্মেই থাকে, তাহলে অক্সিজেনকে বানানোর কোনো প্রয়োজন আছে? যাকে বানানোর প্রয়োজনই নেই, এটাই যার সবথেকে স্টেবল ফর্ম। অক্সিজেনে কিন্তু অ্যালোট্রপস হয়, অক্সিজেনের আরেকটা ফর্ম হয় ওজোন। দুটো ফর্ম হয়, একটা ওজোন হয়, একটা অক্সিজেন হয়। এবার এই দুটোর মধ্যে বলতো মেজরিটি, মানে আমাদের বাতাসে এটা আছে না এটা আছে? এটা কেন আছে? স্টেবল তাই আছে। যদি ও স্টেবল বেশি হতো ওই থাকতো। তো যে স্টেবল তাকে বানানোর প্রয়োজন নেই, তাই ওর গঠন এনথালপি ভ্যালু কোনোদিন হবে না, জিরো। তার মানে এর কিন্তু আবার গঠন এনথালপি জিরো হবে না, কারণ এটা স্টেবল না, একে বানাতে হবে, তাই এর গঠন এনথালপি থাকবে। সেম ভাবে ধরো কাউকে বললাম হাইড্রোজেন, হাইড্রোজেন কোন ফর্ম সবথেকে স্টেবল ফর্ম? H2। তো যদি হাইড্রোজেনের স্টেবল ফর্ম এটাই হয়, এটাকে বানানোর প্রয়োজন নেই, এটা সবথেকে স্টেবল ফর্ম, এর গঠন এনথালপি থাকবে না। এবার এখানকার গল্প হচ্ছে গ্রাফাইট। কার্বনের অনেক 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 অ্যালোট্রপস আছে না, তার মধ্যে যেন মোস্ট স্টেবল অ্যালোট্রপস হচ্ছে গ্রাফাইট। তো যেহেতু গ্রাফাইট মোস্ট স্টেবল, গ্রাফাইটকে বানানোর প্রয়োজন নেই, কার্বন গ্রাফাইট ফর্মেই নেচারে অকার করে, তাই ওর গঠন এনথালপি জিরো। তাহলে কাদের কাদের গঠন এনথালপি জিরো হয় বলো? যারা স্টেবল হয়, যাদেরকে বানানোর প্রয়োজন পড়ে না, ওইভাবে নেচারই ওকে বানিয়ে দিয়েছে, তুমি আমি বানাবো কি, ওর গঠন এনথালপি সবসময় শূন্য। সাবের প্রশ্নটা নেক্সট আসো। বাষ্পীভবনের এনথালপি সর্বদাই তাপ শোষক প্রক্রিয়া হয় কেন? বাষ্পীভবন মানে কি? সলিড থেকে, না সরি, লিকুইড থেকে গ্যাস হওয়া। এবার তোমরা বলো তো, লিকুইড থেকে গ্যাস, এই প্রসেসটা তাপ উৎপাদক না তাপ শোষক? তাপ শোষক। ব্যাস, তাপ শোষক। তুমি তো জানো যে তাপকে শোষণ করেই না, লিন তাপের গল্প জানো, তো লিন তাপ তো ওরা নেবে, ওইটা দিয়েই এক্সপ্লেনেশনটা চাই। এই দুটো প্রশ্ন ছেড়ে দিলাম তোমাদের জন্য, নিজেরা পড়বে বাড়িতে বসে বসে। দুই একটা এমসিকিউ দেখবো। আসো দেখো কি বলছে। হাইড্রোজেন আয়োডিন মিলে HI, এই রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জ যেটা, ওরা HI এর সংগঠন তাপ জানতে চাইছে, মানে হিট অফ ফরমেশন। এখন বুঝতে হবে HI এর হিট অফ ফরমেশন মানে বলেছিলাম না ওর কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস থেকে তৈরি করা। তো এই বিক্রিয়াটা কি তাই রিপ্রেজেন্ট করে? মানে তোমরা আমাকে অ্যানসারটা করে দেখো, অ্যানসার কত দিয়েছি না? ওকে, ও একটা আইডিয়া আমাকে দিয়েছে, বাকিটা হিট অফ ফরমেশন সবসময় পার মোলের জন্য হয়। হিট অফ ফরমেশন সবসময় পার মোলের জন্য হয়। এই বিক্রিয়াটার টোটাল ডেল্টা এইচ এটা, এই বিক্রিয়াতে HI কয় মোল তৈরি হয়েছে? তাহলে এটার ওর হিট অফ ফরমেশনের ভ্যালু হতে পারে হাফ, এর অর্ধেক হওয়া উচিত। অ্যানসার, প্রশ্ন সোজা ছিল, চোখ কান খোলা। তো ছাত্ররা যেটা ফটাফট করে দেয়, ও আচ্ছা HI তো আছে, এটাই অ্যানসার স্যার। না, HI কয় মোল আছে? 2 মোল। হিট অফ ফরমেশন পার মোলে রিপ্রেজেন্ট করে। আর অঙ্কটা আসলে নেক্সট আসি। এটা আমার খুব পছন্দের প্রশ্ন, অলরেডি এক্সপ্লেনেশন আমি দিয়ে রেখেছি, তোমাদের এক্সপ্লেন করতে হবে। এই যে কেউ বললো y বেশি, কেউ বললো x বেশি, বাকিরা সবাই অ্যানসার করো। বলো যেন কোন কনসেপ্টে? জলের গল্প, একটু আগে জলের গল্প। y বেশি হবে, লিকুইডের ভ্যালুটা বেশি হবে, কারণ কি গ্যাস হয় আগে, তারপরে লিকুইডের সময় আরো তাপ বর্জন করে, মনে আছে? তার মানে y কোন অপশন কারেক্ট? বি অপশন কারেক্ট। কঠিন না সোজা? এন্ট্রান্স লেভেলে প্রশ্ন আসে এগুলো। এটাই যেন তোমরা পারতে না যদি আমি ওই ডিসকাশনটা না দিতাম। আন্দাজে বলতে, কেউ বলতে x ইকুয়ালস টু y, কেউ বলতে এটা বড় এটা ছোট। এবার আসি নেক্সট আসি। 3 করি। বলছে নিচের বিক্রিয়া অনুযায়ী, বিক্রিয়াটা ভালো করে দেখো, এই বিক্রিয়ায় তাপের মান ডেল্টা এইচ এর মান এটা, ইউনিটটার দিকে তাকিয়ে দেখো, কিলোজুল পার মোল বলেছি না? এর অর্থ
আমরা যদি 1 মোল বেনজিনকে কম্বাশন করি এতটা তাপ ওরা মুক্ত করে 1 মোল বেনজিনকে। কিন্তু আমি চাই 7.8 গ্রাম বেনজিনের জন্য কত তাপ মুক্ত হবে। এবার বেনজিনের আণবিক ওজন জানা আছে আমাদের কত 78। জানো না বেনজিনের আণবিক ওজন? না জানলে আজকে জানো কত 78। তার মানে দেখো অঙ্কটা কত সোজা। 78 গ্রামের জন্য এটা আমি চাইছিলাম 7.8 গ্রামের জন্য কত 0.1 ঘর আগাবে। 0.1 ঘর আগালে 326.4। ডান। 4 নম্বর প্রশ্ন যদি না পারো তাহলে ভাববো তোমরা আজকে পড়া কিছুই বোঝোনি। যদি পারো তাহলে ভাববো তোমাদের মাথায় বুদ্ধি শুদ্ধি আছে, পড়া বুঝেওছো আজকে। তাহলে মাথাটা বাড়ি মারতে হবে, তাহলে মাথাটা একটু খুলবে। আগে আমায় বলো এই যে বেস আর এই যে অ্যাসিড এরা দুজনই স্ট্রং স্ট্রং উইক বেস। অ্যাসিড বেসের মধ্যে যে কোনো একটাও যদি উইক হয় তাহলে 13.7 এর চেয়ে কম হবে। এনার্জি কখনো চেয়ে বেশি হতে পারে না, ওটা তো ম্যাক্সিমাম ভ্যালু। অ্যানসার কোনটা আছে? তোমরা পারলে না, আমার একটু খারাপই লাগবে। আমি বুঝিয়েছি না আজকে ওটা, না অনেকে বেশিরভাগই বলেছে। সাহেব তুমি কেন বললে না? বেশ তুমি ধরতে পারবে উইক বেস, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইক বেস। এখন আইটিতে এত সোজা আসে না, এখন আইটি প্রশ্ন আমি দেখাবো। আমাদের মেইনলি ড্রব্যাকস কি জানো? যদি যদি সব টপিক থেকে অ্যাকচুয়ালি আইডিয়াল পড়ানো কখন হবে জানো? আইডিয়াল পড়ানো আমি ধরো আজকে থার্মোকেমিস্ট্রি করলাম, তো নিয়ম হচ্ছে থার্মোকেমিস্ট্রি পড়ানো শেষ, থার্মোকেমিস্ট্রি বোর্ডস এর প্রশ্ন ডিসকাশন হবে, তারপরে থার্মোকেমিস্ট্রি থেকে নিতে কি আসে, জেই মেইনসে কি আসে ডিসকাশন হবে, দেন অ্যাডভান্সে কি আসে ডিসকাশন হবে, তাহলে পড়াটা কমপ্লিট হয়। কিন্তু এটা করতে গেলে থার্মোকেমিস্ট্রির উপর লাগবে 4টা ক্লাস, সম্ভব সিলেবাস শেষ করা না। ওই জন্য আস্তে আস্তে দুনিয়া অনলাইনের দিকে গেছে। অনলাইনে কেন গেছে? ধরো আমার কাছে দিনে সপ্তাহে আমি তোমাদের 1.5 ঘন্টা দুটো স্লট নিই, কিন্তু যদি এইভাবে পড়াতে যাই তাহলে 1.5 ঘন্টা করে 5টা স্লট দরকার। সম্ভব 5টা স্লট দেওয়া? ওই জন্য লোকে কি করে, দুটো স্লটে পড়িয়ে দিল, বাকি 3টে স্লটে ভিডিও করে পাঠিয়ে দিল, বাচ্চারা যার ইন্টারেস্ট সে দেখে নেবে। এখন যদি আমি এই টপিকের উপরে নিজের একটা কোশ্চেন পেপার সলভ করতে পারি উইথ ডিটেইলড সলিউশন, যেই মেন্স করতে পারি, অ্যাডভান্স করতে পারি, তাহলে তোমাদের যা প্রিপারেশন হবে একেবারে ভাবার বাইরে। কিন্তু সম্ভব না। এটা যদি হতে হতো তাহলে তোমাদেরকে আমাকে রেসিডেন্সিয়াল করে আমার বাড়িতে রেখে দিতে হতো। বাড়িতে রেখে দিতে হতো। কি করতে হতো? এই যে আজকে হলো, কালকে আবার ক্লাস হবে, পরশু আবার ক্লাস হবে। কিন্তু এটা পসিবল না। এটা পসিবল না। এটা যদি করা যেত তাহলে দুর্দান্ত প্রিপারেশন। এখন তোমাদের উচিত ওই জন্য ছাত্রকে অ্যাক্টিভ হতে হবে। এবার তোমাদের কি উচিত বলো? থার্মোকেমিস্ট্রি হয়ে গেল, তোমরা বাড়িতে গিয়ে থার্মোকেমিস্ট্রি প্রথম বোর্ডস এর কোশ্চেন সলভ করবে, দেন একটু হায়ার লেভেলে যাবে, নিটে যাবে, দেখবে নিটও পারবো, তখন মেইনসে যাব, দেন অ্যাডভান্সে যাব। এইভাবে যদি নিজেরা দায়িত্ব নিয়ে করো তাহলে সহজ, তাহলে হবে। নিজেরা দায়িত্ব না নিলে হবে না। মানে আমার এর বেশি দেয়া সম্ভব না। আমি হয়তো ম্যাক্সিমাম যেটা আমি নেক্সট ইয়ারে হয়তো ট্রাই করতে পারি, ম্যাক্সিমাম যেটা আমি করতে পারবো, আমি এই টপিকের উপরে আরো কিছু প্রবলেমের সলিউশন ভিডিও করে পাঠিয়ে দিতে পারি। ম্যাক্সিমাম পারবো এইটুকু করতে, কিন্তু তাও টাইম টেকিং। সেটা আমি জানি, যদি পাঠিয়েও দিই তোমাদের মধ্যে হয়তো 10% ভিডিও খুলে দেখবে আর বাকিরা দেখবেই না। ওই জন্য ইচ্ছে করে না। সবাই যদি কমিটমেন্ট দিত স্যার সবাই পড়বো, তাহলে আমি করতাম ওইটুকু কষ্ট। কিন্তু তোমরা কি করবে? কে কে করবে হাত তোলো তো দেখি। মনে করো আমি যাই পাঠাবো সব দেখবো, সব প্রবলেম করবো। এই হাত তো তুললো সবাই, হাত তো তুললো সবাই। করবে পাক্কা? পাক্কা প্রমিস একদম। আমি করে দেবো, যাও। আমি এর উপরে প্রবলেম সলভ, তার ওয়ার্কশিট, ডিপিপি সব পাঠাবো করে নেক্সট ইয়ার থেকে। কিন্তু দায়িত্ব নিতে হবে, সব করবো। তাহলে তোমাদের কেমিস্ট্রি কেউ ধরতেই পারবে না। মানে দুর্দান্ত প্রিপারেশন, দুর্দান্ত। হাসেন না, হাসেন না।
অ্যান্সার বি মানে কি অপশন থেকে বলে বি যুক্তি দাও ও প্রথম বি বলেছে ওই যুক্তি দেবে ওটার মধ্যে জল ছিল জলেরটা -30.7 ছিল এটার মধ্যে বলা আছে 57.46 স্ট্রং আসলে এটা আমি উল্টো জিনিস চাইছি এরা বিক্রিয়া করলে এতটা তাপ উৎপন্ন করে এবার উল্টোটা তাহলে উল্টোটা বলতে জলের বিয়োজন জলকে ভাঙবো তো এই বিক্রিয়া মানে তো আদতে জলই তৈরি হয় তো জলকে ভাঙলে সেম হবে শুধু সাইনটা পাল্টাবে আগের বার যদি হিট প্রডিউস হয়ে থাকে এবারে হিট অ্যাবসর্ব হবে ব্যাস এইটুকু এই জিনিসগুলো আমরা ছেড়ে দিলাম তোমরা একা একা বাড়িতে বসে বসে পড়বে এগুলো সব আমার ডিসকাশন করা শেষ লাস্ট দাঁড়াও কোটায় লাস্ট হচ্ছে হেসেস ল আর 5 মিনিট লাগবে এটা দিয়ে শেষ করব টপিক আছে তাহলে পুরো থার্মোকেমিস্ট্রিটা শেষ হয়ে যায় হ্যাঁ থার্মোকেমিস্ট্রি শেষ আর একটা ক্লাসে শেষ করব দেখো হেস কি বলছে হেস একজন সায়েন্টিস্ট আমি একটা एग्जांपल দিয়ে বিষয়টা বোঝাই কার্বন অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড লেখো এই রিঅ্যাকশনের ডেল্টা এইচ ভ্যালুকে ডেল্টা এইচ 1 লিখলাম আমরা কার্বন হাফ অক্সিজেন মিলে কার্বন মনোক্সাইড বানাই কার্বন মনোক্সাইড আর হাফ অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড বানাই এই রিঅ্যাকশনের ডেল্টা এইচ ভ্যালু ডেল্টা এইচ 2 এর ডেল্টা এইচ হচ্ছে 3 দেখো হেস কি বলছে আমরা ডেল্টা এইচ একে স্টেট ফাংশন বলেছিলাম না পাথ ফাংশন বলেছিলাম একদম প্রথম দিন থেকে বলে আসছি আবার স্টেট না পাথ স্টেট ফাংশন কনফিডেন্ট স্টেট ফাংশন ঠিক যদিও স্টেট ফাংশন হয় আমি কার্বন ডাই অক্সাইডকে প্রথম বিক্রিয়াতে এক ধাপে বানিয়েছি এখানে কার্বন ডাই অক্সাইডকে দু ভাগে বানিয়েছি তার মানে আমি শুধু আমার প্রসেসের পাথ চেঞ্জ করেছি তো হেস বলছে তুমি পাথ চেঞ্জ করো যাই করো ডেল্টা এইচ ভ্যালু কি হওয়া উচিত সেম অর্থাৎ এটাকে স্টেটমেন্ট হিসেবে বলি কোন একটা যৌগ এক ধাপে বানাই চায় মাল্টিপল ধাপে বানাই মোট হিট চেঞ্জ ইকুয়ালি হবে তার মানে এখানে যে ডেল্টা এইচ এর ভ্যালুটা পেয়েছিলাম এক ধাপে আর এখানে দু ধাপে মিলে যা পেয়েছি তারা সমান হবে তার মানে H1 সমান H2 প্লাস H3 এটাই হচ্ছে হেসের সূত্র তাহলে হেসের সূত্র পরীক্ষা যদি বলে হেসের সূত্রটি লেখো পারবো না বলো বাংলায় বলো হেসের সূত্রটি কি লিখো কোন একটি যৌগকে আমরা যদি এক ধাপ বা মাল্টিপল ধাপে তৈরি করি মোট শক্তির পরিবর্তন বা এনথালপি পরিবর্তন সেম হবে এক্সাম্পলে এটাই রাখবো অ্যানসার শেষ এখন এখান থেকে অ্যাপ্লিকেশন ওয়াইজ অঙ্ক আসবে আমরা একটা অঙ্ক আজকে দেখাবো দু তিনটা তোমাদের বাড়ির কাছে দেখো অঙ্ক কি আসবে বোর্ডের দিকে তাকিয়ে মনোযোগ দেবে তিনটে ডেটা দেয়া আছে ডেটাগুলো কি ডেটা প্রথমটা হাইড্রোজেন অক্সিজেন মিলে জল তার এনথালপি চেঞ্জ দেয়া কার্বন অক্সিজেন মিলে তার মিথেনের কম্বাশন এর এনথালপি ভ্যালু দেয়া এই তিনটে ভ্যালু হেল্প নিয়ে মিথেনের গঠন তাপ বের করতে বলছি মিথেনের গঠন তাপ তোমার কাজ মিথেনের গঠন তাপ বের করার জন্য যে বিক্রিয়া দরকার সেই বিক্রিয়াটা লেখো মিথেনের গঠনের বিক্রিয়া তাড়াতাড়ি C+2H2 থেকে ঠিক না এবার কাজ কি এই বিক্রিয়াটা কিভাবে এই তিনজনের হেল্প নিয়ে বানানো যায় সেটা খুঁজতে হবে তিনজনের হেল্প মানে যোগ বিয়োগ কিছু একটা মোদ্দা কথা এই তিনটে বিক্রিয়াকে কিছু একটা করো যাতে এই বিক্রিয়াটা আসবে উপায় কি উপায় হচ্ছে প্রথমে একটা একটা করে কম্পোনেন্ট টার্গেট করি কার্বনকে টার্গেট করলাম তোমরা আমায় বলো কার্বন এই তিনটে বিক্রিয়ার মধ্যে কোন বিক্রিয়াতে আছে কোন দিকে আছে বাদিকে তাহলে কার্বন বাদিকে এই বিক্রিয়াটাকে কিচ্ছু করার দরকার নেই আমি একটা কাজ করি এটাকে ইকুয়েশন নাম্বার 1 এটা 2 এটা 3 আমি 2 নম্বর ইকুয়েশনটাকে সরাসরি নিয়ে নিলাম কারণ কার্বন বাদিকে আছে হাইড্রোজেনকে টার্গেট করি হাইড্রোজেন এখানে আছে না কিন্তু হাইড্রোজেন কয় মোল আছে এখানে আমার কয় মোল চাই তার মানে আমি 1 নম্বর ইকুয়েশনকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব মাথায় ঢুকে গেছে দেন এই দুটো পেয়ে গেছি দেন মিথেন এখানে আছে কিন্তু আছে একটা এখানে মিথেন ডানে এখানে মিথেন বায়ে তাহলে এটাকে ওই পাশে নিয়ে যাওয়া দরকার বিয়োগ করতে হবে এর সামনে 1 আছে এর সামনে 1 আছে তাই কিছু মাল্টিপ্লাই করলাম না আমরা এটা থেকে -3 করলাম অর্থাৎ তোমরা 2 নাম্বার
1 নাম্বার ইনটু 2 করে সেখান থেকে যদি 3 নাম্বারকে বাদ দেই অবশ্যই এটা আসবে আসবে আমি জানি বাড়িতে বসে করে দেখবে কাটাকাটি কি আসবে কিনা। যদি আসে তাহলে বাকি কাজ তো সোজা, বাকি কাজ এবার এদের গল্প। এখানে বিক্রিয়াদের মধ্যে যা করেছি এই ভ্যালুগুলোর মধ্যে তাই করব, তাহলেই ডেল্টা এইচ বেরোবে। দেখাই করে 2 নম্বরে ডেল্টা এইচ কত আছে? -96.3 প্লাস 1 নম্বরে কত আছে? -68.3 ইনটু 2। বলো 2 কেন গুণ করলাম? কারণ 2 দিয়ে গুণ করেছিলাম এখানে। আর কাকে বাদ দিয়েছিলাম? এটাকে বাদ দিয়েছিলাম। তাহলে -212.6 এটা করে যা আসবে সেটাই হবে উত্তর। কেসেস লয়ে এইরকম প্রশ্ন আসবে। পারবো কিনা বলো? এখন এই প্রবলেমটা প্রথম প্রবলেম তো মাত্র 3টে রিঅ্যাকশন দিয়ে দিয়েছে। আমরা এরকম প্রবলেম দেখিয়েছি বা দেখাবো তোমাদেরকে যেখানে এরকম 5-6টা বিক্রিয়া দেয়া থাকে। ওটা কিন্তু এত ইজি হবে না। তোমাকে অনেক ভাবতে হবে কাকে যোগ, কাকে বিয়োগ, কাকে গুণ করে করে ওই সমীকরণে আসা যায়। টাইপ তো সেম টাইপ। যেমন পরের বিক্রিয়াটা সেম টাইপের বিক্রিয়া। তোমাকে দেখতে হবে, দেখে দেখে একা একা করে আসতে হবে। এইটুকু হচ্ছে আজকের পড়া আমাদের। তারা রেকর্ডিংটা অফ করে নিই। আজকে শুধু ইমোজিট আছে একা।